হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন, তোমরা দেখছো বং মোশন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকের আমরা শুরু করতে চলেছি ডাব্লিউবিজেই বেশ কিছু চ্যাপ্টার। তো দেখো, এর আগের দিন আমরা যে ডাব্লিউবিজেই চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট আমরা আগের দিন লিস্ট করেছিলাম, সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি মার্কস প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিল, সেই সমস্ত চ্যাপ্টারগুলো বলেছিলাম তোমাদেরকে ফোকাস করতে। তো আমরা সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের এই ডাব্লিউবিজেই এক্সামের আগে আগে কভার করার চেষ্টা করব। তো সেখান থেকে আমরা আজকের একটা চ্যাপ্টার সিলেক্ট করলাম, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে পরে আবার নেক্সট যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স আছে, তোমাদের রেকমেন্ডেশন বা তোমাদের যে সমস্ত আম, তোমাদের চাহিদা অনুযায়ী আমরা সেই চ্যাপ্টারগুলো শুরু করব, বা আমরা আমাদের মতো করে যে সমস্ত চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স আমরা ফিল করি সেই চ্যাপ্টারগুলো করতে থাকবো। তো তোমাদের পরীক্ষার আগে আগে আমরা আশা করছি শেষ করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং দেখো শেষ করে দেবো, সেটা আমরা একটা ভরসা দিতে পারি আর কি। তো শুরু করছি আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে ডাব্লিউবিজেই চ্যাপ্টার ইজ পিআইকিউ। এই যে সিরিজটা আমরা শুরু করলাম এই চ্যাপ্টার ইজ পিআইকিউ এর মধ্যে আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা ক্লাস 10 পড়ে এসছো, তারপরে ক্লাস 11-এ আবার পড়লে, ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন পড়লে, তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমাদেরকে একটু জানতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি। মানে চলে আসছে এখানে টপিক একটা ক্লিয়ার করেছি আমরা, যে টপিক টু বি ক্লিয়ার। যে সমস্ত আমাদের টপিকগুলো আমরা ক্লিয়ার করবো আর কি, সেগুলোর মধ্যে প্রথম আমরা শুরু করবো ইন্ট্রোডাকশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জিনিসপত্রগুলো একটু বলে দেবো, রুটস কি, ইকুয়েশনস কি, কোএফিসিয়েন্টস কোনগুলো, পাওয়ার কি, ঠিক আছে, সেগুলো একটু বলে দেবো। তারপর হচ্ছে সাম, প্রোডাক্ট এন্ড ডিফারেন্স অফ রুটস, ঠিক আছে, সমীকরণের বীজ কটা হবে, কেমন হবে, তাদের যোগ বিয়োগ গুণফল, সেগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে নিউটনস ফর্মুলা অ্যান্ড নেচার অফ রুটস অ্যান্ড গ্রাফ, ঠিক আছে। তো রুট কেমন হবে তার প্রকৃতি সম্পর্কে আমরা বলবো এই পয়েন্টে। কমন রুটস অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য রুটস, কোন রুটস কোথায় আছে, ঠিক আছে, কোথায় কোন রুটস আছে সেগুলো সম্পর্কে বলবো। সাধারণ বীজ সম্পর্কে বলবো। হায়ার ডিগ্রি পলিনোমিয়াল, যদি 2 ডিগ্রির চেয়ে বেশি কোনো ডিগ্রি থেকে থাকে আর কি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি যদি কোনো পলিনোমিয়াল থেকে থাকে, তাহলে তার জন্য যদি কোনো ইকুয়েশন থাকে সেই ইকুয়েশন গুলো সলিউশন বা আমরা কিভাবে কাট করবো আর কি, ঠিক আছে। এন্ড তার সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা এর সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেন প্র্যাকটিসও করে নেবো। কোশ্চেন প্র্যাকটিসও করে নেবো। তাহলে আমাদের এখানটায় আজকের যে টপিকগুলো লিখলাম সেই টপিকগুলো ক্লিয়ার করবো। তো প্রত্যেকে একটু দেখতে থাকো। তো প্রথমে চলে আসছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি আছে দেখা যাক। তো যে কোনো একটা পলিনোমিয়ালস বলতে আমরা বুঝি যে অ্যালজেব্রিক টার্ম যখন চেন আকারে থাকে, প্লাস অথবা মাইনাসের মধ্য দিয়ে যখন যুক্ত হয়, তখন তাদেরকে আমরা বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যে সমস্ত টার্মগুলো আছে, প্রথমে আমরা একটা অ্যালজেব্রিক টার্ম বলি। যেমন ধরে নাও -2x², এটা একটা অ্যালজেব্রিক টার্ম। -8 বা +8x⁴1/2, এটা একটা অ্যালজেব্রিক টার্ম। 5/x দ্যাট ইজ ইকুয়াল টু 5x⁻1, এটা একটা অ্যালজেব্রিক টার্ম। তো এই অ্যালজেব্রিক টার্মগুলো যখন চেন আকারে যোগ করা হয়, ফর এক্সাম্পল প্রথম দিলাম 8x⁻½ তারপরে দিলাম 5x⁻1 -2x⁻2। এই যে চেন তৈরি করলাম আমরা যোগ করে করে অ্যালজেব্রিক টার্মগুলোকে, এটাকে আমরা বলবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলো থেকে স্পেশালি বেশ কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়ালস বলে থাকি। তো পলিনোমিয়ালস হওয়ার জন্য মুখ্য যে বিষয়টা হচ্ছে সেটা, এই যেগুলো আছে, এই প্রথমে যেগুলো আছে এগুলোকে আমরা বলি পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট। কোন একটা প্রত্যেকটা যে অ্যালজেব্রিক টার্ম আছে, প্রত্যেকটা টার্মের যে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এগুলো, এই কোএফিসিয়েন্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে। তো এই যে সহগগুলো আছে, এই সহগগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এভরি রিয়েল নাম্বার পসিবল। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে এগুলোকে আমরা এ বি সি এগুলো দিয়ে কনসিডার করে থাকি, তাহলে অবশ্যই এ বি সি গুলো কিন্তু এনি রিয়েল নাম্বার সম্ভব। তো পলিনোমিয়াল হতে গেলে সহগগুলোর উপরে কোনো রেস্ট্রিকশন নেই, ওগুলো সব রিয়েল নাম্বার হলেই চলবে। প্রবলেম কোথায় থাকে? প্রবলেম হচ্ছে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলছি পাওয়ার বা ঘাত, ঠিক আছে, বা ডিগ্রি বলছি। প্রত্যেকটা টার্মের যে ডিগ্রি গুলো আছে না, এই ডিগ্রি গুলোকে কিন্তু নেগেটিভ ভগ্নাংশ চলবে না। তাহলে পলিনোমিয়াল যদি হতে হয় তাহলে ফার্স্ট অফ অল প্রত্যেকটা টার্মের যে ঘাত বা ডিগ্রি সেগুলোকে হতে হবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, যার মধ্যে কিনা 0, 1, 2, 3 এগুলো, অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার গুলো হবে কি পলিনোমিয়ালের পাওয়ার, ঠিক আছে। এবার হচ্ছে পলিনোমিয়াল গুলোর মধ্যে যদি আমরা লিখি, কয়েকটা এক্সাম্পল লিখি। ফর এক্সাম্পল প্রথম আমরা দিলাম 3x² + 5x, বা আরেকটা দিলাম ধরে নাও 5x + 1 দিলাম। এগুলোর ক্ষেত্রে কি হয়, যখন অনেকগুলো টার্ম চলে আসে এই টার্মগুলোর ক্ষেত্রে আমরা হাইয়েস্ট পাওয়ারটা দেখবো। যেমন এক্ষেত্রে যে দুটো টার্ম আছে, এর পাওয়ার 2, এর পাওয়ার 1, তাহলে হাইয়েস্ট পাওয়ার যেহেতু 2, তাই আমরা কি বলবো 2 ডিগ্রি পলিনোমিয়াল।
ডিগ্রি পলিনোমিয়াল বলবো। যদি দেখি যে হাইয়েস্ট পাওয়ার 1 আছে, তাহলে আমরা কি লিনিয়ার পলিনোমিয়াল বা রৈখিক বহুপদী বলতে পারি, বা 1 ডিগ্রি পলিনোমিয়াল বলতে পারি। তাহলে হাইয়েস্ট পাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু পলিনোমিয়াল গুলোর কি নামকরণ করা হয়, যেমন 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পলিনোমিয়াল। তো যাই করে মোটামুটি আমরা এখন যদি দেখে নিই যে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল তার কেমন দেখতে হবে, আর যদি সেটা 1 ভেরিয়েবল দিয়ে রেডি হয়, তাহলে 1 ভেরিয়েবল দিয়ে রেডি হবে 2 ডিগ্রি পলিনোমিয়াল কেমন হবে। জেনারেল ফর্ম হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a b c গুলো কিন্তু রিয়েল কনস্ট্যান্ট, আর x টা হচ্ছে অনলি চলরাশি, যার সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু 2 এবং তার চেয়ে কম বিলো বাকিগুলো। তাহলে এটা কিন্তু একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। পলিনোমিয়ালকে যদি আমরা ইকুয়েশনে কনভার্ট করি, তাহলে আমরা শেষে একটা ইকুয়াল টু 0 দিয়ে দেবো। ইকুয়াল টু 0 দিলে এটা হয়ে যাবে কি ইকুয়েশন। তার মানে আমরা বুঝলাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে নিয়ে রেডি করা হয়। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে নিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন শুরু করছি যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন দেখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন দেখতে হবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে জেনারেল ফর্ম বা সাধারণ আকার যেটা আমরা বলছি, সেই আকৃতিটা কেমন, সেই আকৃতিটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ভ্যারিয়েবল আমরা x কে নিলাম, এখানে যা খুশি ইউজ করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এখন লক্ষ্য করা যাক, যদি a b c এর মধ্যে তিনজনই 0 হয়ে যায়, তাহলে ইকুয়েশনের কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে ইকুয়েশনটা থাকতে গেলে a b c কে নন জিরো হওয়া লাগবে। এখন ধরে নিচ্ছি a এর মানটাকে 0 দেওয়া হলো, আর b c নন জিরো আছে, b c এগুলো নন জিরো আছে। দেন যদি এর মানটা 0 দিই, তাহলে এই ইকুয়েশনে প্রথম টার্ম কি থাকবে, অ্যানসার নো। তাহলে এই ইকুয়েশনে প্রথম টার্মটা কিন্তু থাকবে না, আর যদি না থাকে তাহলে তৈরি হবে কি bx + c = 0। তাহলে কি কোয়াড্রেটিক ফর্ম থাকছে, নো কোয়াড্রেটিক ফর্ম থাকছে না, কারণ আমাদের দ্বিঘাতটা এখান থেকে চলে যাচ্ছে। তাহলে দ্বিঘাতকে যদি আমরা না পাঠাতে চাই, তাহলে এর মানকে 0 করা চলবে না। ওকে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি হওয়া উচিত। তো উত্তর হচ্ছে এরকম হবে ax² + bx প্লাস সি ইকুয়াল টু 0 হোয়ার এ নন জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে সাধারণত দুটো রূপ পাওয়া যাবে। ঠিক আছে, ইকুয়েশন হচ্ছে এমন একটা বীজগণিতিক শর্ত, যেখানে তার ডিগ্রি, যদি সেটা বীজগণিতিক কোনো ইকুয়েশন হয়ে থাকে বা অ্যালজেব্রিক কোনো ইকুয়েশন হয়ে থাকে, তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে ওই অ্যালজেব্রিক ইকুয়েশনের যতগুলো ঘাত বা ডিগ্রি হবে, ঠিক ততগুলো রুট হবে। তাহলে 2 ডিগ্রি ইকুয়েশন এর ক্ষেত্রে রুট সংখ্যা হবে দুটো, অর্থাৎ এর দুটো রুট হবে, একটা আলফা একটা বিটা। এবার আমরা চলে আসছি এই রুট গুলো কেমন হবে, বা রুটগুলোকে আমরা কিভাবে ডিরাইভ করব সেগুলো আমরা একটু দেখে নেব। তো ax² + bx + c = 0, a ≠ 0, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে ভ্যারিয়েবল বা সলিউশন করব কি করে, ভ্যারিয়েবলের ভ্যালু কি করে নির্ণয় করব। তো তার জন্য আমরা রেডি করব যে প্রত্যেকটাকে a দিয়ে ভাগ করে দেওয়া যাবে, কারণ আমাদের a এখানে নন জিরো দেওয়া আছে। যেহেতু a নন জিরো, তাহলে আমরা প্রত্যেকটা টার্মকে a দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা a দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার। নেক্সট হচ্ছে এটাকে যদি আমরা একটা কোয়াড্রেটিক ফর্ম দিই, অর্থাৎ স্কয়ার ফিগার আনতে চাই, তাহলে x² + 2 * x * b/2a অ্যাডজাস্ট করা হলো, কারণ এই টার্মটা এটাই। ভালো করে ধ্যান দাও, এখানে b/a * x ছিল, তাহলে b/a * x, তাহলে নতুন করে যখন 2 আনবো, তাহলে সেই দুইটা ভাগ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের স্কয়ার ফিগার তৈরি করতে গেলে যে এক্সট্রা এলো, তাকে আমরা স্কয়ার করে দেবো, b²/4a², যাতে করে এটা একটা a + b² ফিগার তৈরি করে। এখন এই টার্মটা কি ছিল ছিল না, তাহলে c/a লিখে দিয়ে, যেহেতু এটা ছিল না, তাই আমরা ওটাকে মাইনাস করে দেবো, b²/4a²। তাহলে এটা ইকুয়াল টু আমরা 0 করে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, যে x + b/2a তার হোল স্কয়ার ইকুয়াল টু b²/4a² - c/a। সাইড চেঞ্জ করে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হলো। পরবর্তী লাইনে x + b/2a তার হোল স্কয়ার করলে আমরা যেটা পাবো, নিচে 4a² হচ্ছে আমাদের এলসিএম, আর উপরে b² - 4ac। ঠিক আছে, নেক্সট যদি আমরা x + b/2a করি, আর কি স্কয়ার উপরে গেলে রুট হবে, আর আমরা প্রত্যেকে জানি রুট করলে দুটো সাইন আছে, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস b² - 4ac / 4a²। তো 4a² এর বর্গমূল কত, 2a। তাহলে রুটটা শুধুমাত্র চলে যাবে উপরে, b² - 4ac, আর নিচে থাকছে কত, 2a। এখন যদি আমরা এটাকে ফের নতুন করে লিখে দিই, তাহলে x কত হচ্ছে, x = প্লাস b/2a উপরে চলে যাচ্ছে, তাহলে মাইনাস b/2a প্লাস মাইনাস √b² - 4ac / 2a। তাহলে এলসিএম দুজনেরই ক্ষেত্রে 2a আছে, তাহলে 2a হয়ে যাবে আমাদের এলসিএম, আর উপরে হয়ে যাবে মাইনাস b প্লাস মাইনাস √b² - 4ac। তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান। এবারে যদি আমরা দেখে নিই, এখানটা দেখো, লক্ষ্য করো, দুটো আছে, প্লাস আছে মাইনাস আছে। তার মানে যদি আমরা ধরে নিই যে দুটো বীজ আমাদের আলফা এন্ড বিটা, তাহলে আলফা যখন লিখবো তখন লিখবো -b প্লাস √b² - 4ac,
বাই 2a, অ্যান্ড বিটা লেখার সময় কি করব, বিটা লেখার সময় খালি জাস্ট প্লাসটার জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে শ্রীধর আচার্যের দুটো সূত্রের সাহায্যে আমরা কিন্তু দুটো বীজ রেডি করলাম। তো লক্ষ্য করো, আমরা এক্ষুনি দেখলাম যে জেনারেল ফর্মটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নন জিরো, এন্ড এখান থেকে আমরা সলিউশন করে রুট যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a যেটা আছে এটাকে আমরা বলবো ডিসক্রিমিন্যান্ট। কি বলবো, ডিসক্রিমিন্যান্ট। এটাকে আমরা বলবো ডিসক্রিমিন্যান্ট। বাংলা এটাকে আমরা বলি নিরূপক। তো ঠিক আছে, এটা গেল। তো এটাকে আমরা ডিসক্রিমিন্যান্ট হিসাবে ডি হিসাবে লিখতে পারি। তো সেই জন্য আমরা আলফাকে মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a, আর বিটাকে আমরা লিখবো মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। এই হচ্ছে আমাদের সিধা হচ্ছে যে দুটো সূত্রের সাহায্যে কিন্তু দুটো বীজ আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসছি সাম অফ রুটস। দুটো রুটকে যোগ করে দিলে কি পাবো, তো আমরা দেখা যাক দুটো রুটকে যোগ করে দিলে কি পাবো। দুটো রুট অর্থাৎ আলফা আর বিটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আলফা আর বিটাকে আমরা যদি যোগ করে দিই, লক্ষ্য করো আলফা এন্ড বিটা দুজনেরই কিন্তু সেম ডিনোমিনেটর আছে। তাহলে আমরা এখানটায় 2 এর যদি এলসিএম টেনে নিই তাহলে উপরে মাইনাস বি প্লাস রুট ডি এন্ড মাইনাস বি মাইনাস রুট ডি, তাহলে রুট ডি প্লাস রুট ডি মাইনাস যদি ক্যান্সেল করে দিই তাহলে উপরে মাইনাস 2b, নিচে হচ্ছে মাইনাস 2a, তাহলে 2 টু ক্যান্সেল মাইনাস b বাই a। তাহলে বুঝলাম দুটো বীজকে যোগ করলে পাওয়া যায় কি, মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম। তো ঠিক আছে, একইভাবে যদি আমরা প্রোডাক্টটা যদি নির্ণয় করি তাহলে আলফা বিটার প্রোডাক্ট করলে কি হবে দেখা যাক। যদি আমরা আলফা বিটাকে যদি প্রোডাক্ট নির্ণয় করি তাহলে আলফা ডট বিটা করলে কি আসছে, তাহলে মাইনাস বি প্লাস রুট ডি ইন্টু মাইনাস বি মাইনাস রুট ডি, তাহলে এটার নিচে আছে 2a, এটার নিচে আছে কত 2a, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলার সাহায্যে যদি আমরা ফেলে দিই তাহলে মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস রুট ডি তার হোল স্কয়ার, নিচে হচ্ছে 4a স্কয়ার। ক্যালকুলেশন ফলো করো। তো এখানে দেখো নাও, মাইনাস বি কে যদি স্কয়ার করে দিই তাহলে শুধু বি স্কয়ার হবে, রুট ডি কে স্কয়ার করলে রুট স্কয়ার পরস্পরের অপোজিট, তাহলে কেটে গেলে অনলি ডি, আর নিচে হচ্ছে 4a স্কয়ার। ক্যালকুলেশন আমরা একটু আগে যাচ্ছি। তো বি স্কয়ার মাইনাস ডি বলতে আমরা বুঝি বি স্কয়ার মাইনাস 4ac এক্ষুনি লিখে দিয়েছি, তাহলে এখানে বি স্কয়ার মাইনাস থাকার জন্য প্লাস 4ac হয়ে যাবে। আচ্ছা, নিচে হচ্ছে 4a স্কয়ার, তাহলে এখানে বি স্কয়ার ক্যান্সেল, উপর নিচে 4a যদি কেটে দিই তাহলে পড়ে থাকে কত, সি বাই এ। তার মানে আমরা বুঝলাম দুটো বীজের গুণ করলে পাওয়া যাবে সি বাই এ। তাহলে যোগফলটা পেলাম মাইনাস বি বাই এ, গুণফলটা পেলাম সি বাই এ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি সাবট্রাকশন বা ডিফারেন্ট। যদি আমরা দুটো বীজের ডিফারেন্স নিয়ে নিই, দুটো রুটকে যদি আমরা ডিফারেন্ট করি দেন কি পাবো, যে দুটো রুটকে যদি আমরা ডিফারেন্ট করি দেখা যায় কি আসে। তো কি আছে একটু দেখা যাক। যদি আমরা এখানে আলফা মাইনাস বিটা করি, আলফা মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটা বলতে কে বড় কে ছোট জানা নেই। তো এখানে আলফা আর বিটাকে ডিফারেন্ট করলে নেগেটিভ পজিটিভ বোধ হতে পারে, আমরা শুধুমাত্র ডিফারেন্ট নেবো অর্থাৎ মডুলাস ভ্যালু নেবো। তাই এখানে মড লাগিয়ে নিচ্ছি। যদি মড লাগিয়ে নিই তাহলে আমরা এখানে মড দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আলফা আর বিটা যদি ডিফারেন্স করি তো ডিফারেন্স করলে কি হবে দেখা যাক, মাইনাস বি প্লাস রুট ডি ডিভাইড বাই 2a মাইনাস মাইনাস বি মাইনাস রুট ডি ডিভাইড বাই 2a। যদি আমরা এটা মড ভ্যালু নিয়ে নিই তাহলে কি আসবে, তাহলে এখানে মাইনাস বি প্লাস রুট ডি প্লাস বি প্লাস রুট ডি ডিভাইড বাই 2a, তাহলে এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, 2 রুট ডি পড়ে আছে, 2 রুট ডি পড়ে আছে, তাহলে 2 রুট ডি ডিভাইড বাই 2a, তাহলে সিম তাহলে এটা 2 টু ক্যান্সেল, 2 টু ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে পড়ে আছে উপরে পড়ে আছে তাহলে কি রুট ডি মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তা বি স্কয়ার মাইনাস যদি 4ac থাকে তাহলে ওটা তো রুট আন্ডার করার পরে যদি আমরা আগে প্লাস মাইনাস তাহলে দু রকম সাইন আছে। যদি শুধু রুট থাকে তাহলে অবশ্যই ওটা পজিটিভ ভ্যালু, তাই আমরা উপরে আর মড দিচ্ছি না, শুধুমাত্র লিখে দিচ্ছি বি স্কয়ার মাইনাস 4ac, রুট আন্ডার বি স্কয়ার মাইনাস 4ac, এটা একটা পজিটিভ ভ্যালু। আর অনলি এ কে একটা মড দিয়ে দিচ্ছি কারণ নেগেটিভ পজিটিভ বোধ হতে পারে, আমরা শুধুমাত্র ডিফারেন্স পজিটিভ নিচ্ছি। তাহলে আলফা মাইনাস বিটা আমরা পেয়ে গেলাম রুট আন্ডার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই রুট এ। তো একটু ইম্পর্টেন্স গুলো নোট করে নেওয়া যাক। নাম্বার 1, যদি আমরা বীজ বের করতে চাই তাহলে ফর্মুলা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। নাম্বার 2, দুটো বীজকে যদি আমরা অ্যাড করে দিই, দুটো বীজের যদি যোগফল বের করি আলফা প্লাস বিটা, তাহলে ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। দুটো বীজকে যদি আমরা গুণ করে দিই প্রোডাক্ট অফ রুটস আলফা ইন্টু বিটা, সেটা আমরা পেলাম সি বাই এ পেলাম। আর যদি দুটো বীজকে আমরা সাবট্রাকশন করে দিই আলফা মাইনাস বিটা করি অর্থাৎ তাদের ডিফারেন্সটা, সেটা হচ্ছে কি রুট আন্ডার অফ বি স্কয়ার মাইনাস 4ac
ডিভাইড বাই মড এ, কারণ সাধারণত এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর সেটা প্রথমেই থাকে, আর প্রথমে যে স্কোয়ারটা সহগটা থাকে সেটা রেগুলারলি পজিটিভই হয়। তো এটা মড সিম্বল না দিলেও চলবে, তো খেয়াল রাখবে কোনো নেগেটিভ যেন নিচে না আসে, কারণ এপারে মড আছে। ঠিক আছে, তো আমরা শুরু করছি এইগুলো সংক্রান্ত কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 and the difference of between the roots is 1, then following। তো এখানে যেটা আমাদের দেখতে পাচ্ছি যে দুটো বীজের বিয়োগফলটা এক দেওয়া আছে, দুটো বীজের বিয়োগফলটা এক দেওয়া আছে। তো আমরা এক্ষুনি ফর্মুলা লিখলাম, আমরা যে ফর্মুলা লিখলাম যে যদি আমরা দুটো বীজের ডিফারেন্সটা নিতে চাই, আলফা মাইনাস বিটা, এটা যদি নিতে চাই, তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? ফর্মুলা পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ, বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ, বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ। তো আমাদের এখানটাই যে সমস্ত এগুলো আছে একটু দেখে নেওয়া যাক। আলফা মাইনাস বিটা এর মড দেওয়া আছে কত? 1, দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এবিসি কোনটা? এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস পি, আর সি হচ্ছে কিউ। তাহলে বি স্কোয়ার মানে মাইনাস পি স্কোয়ার, অনলি পি স্কোয়ার, মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু কিউ, অর্থাৎ 4q। নিচে হচ্ছে এ, নিচে হচ্ছে এ, এ মানে তো এখানে 1 দেওয়া আছে, তাহলে কিছুই নেই। তাহলে পরবর্তী লাইনে 1 গুণ করে দিচ্ছি, ঠিক আছে, উভয় দিকে স্কোয়ার করে দিলে অনলি পি স্কোয়ার মাইনাস 4q হচ্ছে। তাহলে দেন পি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? 4q প্লাস 1। খুবই ইজি কোশ্চেন ছিল, পি স্কোয়ার ইকুয়াল টু 4q প্লাস 1, বি অপশনটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 2, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস x স্কোয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0 আর টু কনসিকিউটিভ ইন্টিজার্স, দেন বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়াল টু দ্যাট। তো আমার দেখতে হবে যে এখানে কোশ্চেনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি, আর এর দুটো বীজ হচ্ছে টু কনসিকিউটিভ রুটস। তো কনসিকিউটিভ রুটস বলতে বোঝাচ্ছে পরপর দুটো রুটস যারা কিনা ইন্টিজার্স, যারা কিনা কি ইন্টিজার্স। তারপরে গল্পটা এরকম, যদি একটা আলফা হয় তাহলে আরেকটা আলফা প্লাস 1, তাহলে তাদের সাবট্রাকশন কত হচ্ছে? তাহলে সাবট্রাকশন বা বিয়োগফল কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে আমরা বলতে পারছি যে মড অফ আলফা মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো আমরা এই ফর্মুলা পড়েছিলাম একটু আগে যে বি স্কোয়ার মাইনাস 4ac রুটটা থাকবে ডিভাইড বাই এ ইকুয়াল টু 1। তাহলে এখানে এর জায়গায় 1 আছে, ইকুয়েশনের দিকে খেয়াল করো, এর জায়গায় 1 আছে, বির জায়গায় মাইনাস বি আছে। তাহলে এর জায়গায় 1 আছে, বির জায়গায় মাইনাস বি আছে। তাহলে রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে সেম পাওয়া যাবে, মাইনাস 4.1 ইন্টু সি দ্যাট ইজ ইকুয়াল টু 1। পরবর্তী লাইনে যদি আমরা এটাকে স্কোয়ার রুটটা তুলে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস 4c সমান সমান 1 স্কোয়ার হবে, 1 স্কোয়ার সেটাও 1। তাহলে উত্তর হচ্ছে আমার সি হচ্ছে আমাদের রাইট আনসার। খুবই সহজ সহজ কোশ্চেন আছে, সূত্রগুলো একটু মনে রাখতে পারলে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে শর্ট। Question number 3, let alpha and beta be the roots of the equation x square plus x equal to 1, x square plus x plus 1 equal to 0. The equation whose roots are alpha to the power 19 and beta to the power 7 is. তো alpha to the power 19 and beta to the power 7 is, এটা আমাদেরকে বের করতে হবে alpha to the power 19 কত আর beta to the power 7 কত। তো দেখা যাক এখানটায় x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা প্রথম ইকুয়েশনটা লিখে নিচ্ছি যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু আলফা এর একটা রুট, তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, কারণ এভরি রুট স্যাটিসফাইড দ্য ইকুয়েশন। তো সেখান থেকে যদি আমরা দুদিকে একটা করে আলফা মাইনাস 1 গুণ করে নিই, দেন কি পাবো? আলফা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর আলফা কিউব ইকুয়াল টু 1 পাবো। তো যদি আলফা কিউব ইকুয়াল টু 1 হয়, তাহলে আলফা টু দি পাওয়ার 19 কে আমরা আলফা কিউব পাওয়ার 6 ইন্টু আলফা লিখতে পারি। 3 8 এর মোট 19টা। আলফা কিউব ইকুয়াল টু আমরা 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 6 ইন্টু আলফা দ্যাট ইজ আলফা। তারপর আমরা বুঝলাম আলফা টু দি পাওয়ার 19 নাথিং বাট আলফা। তো ঠিক সিমিলারলি যদি আমরা এই ইকুয়েশনে বিটাকে স্যাটিসফাইড করাই, দেন কি পাবো? বিটা স্কয়ার প্লাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেয়ারফর যদি আমরা একই রকম ভাবে যদি আমরা বিটা মাইনাস 1 গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই বিটা মাইনাস 1 দিয়ে, দেন কি পাবো? বিটা কিউব ইকুয়াল টু 1 পাবো। বিটা কিউব ইকুয়াল টু 1 মানে বিটা কিউব তার স্কয়ার ইনটু বিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ 3 দুগুণে 6 একে 7, মোট 7টা বিটা। তাহলে বিটা টু দি পাওয়ার 7 করলে সেটা আমরা কি পাচ্ছি? বিটা টু দি পাওয়ার 7 করলে সেটা আমরা পাচ্ছি কত? তাহলে কি পাবো? বিটা টু দি পাওয়ার 7 করলে বি কিউব তার হোল স্কয়ার ইনটু বিটা। তাহলে বি কিউব মানে আমরা জানি তো 1, তাহলে 1 স্কয়ার ইনটু বিটা দ্যাট ইজ ইকুয়াল টু বিটা। তার মানে আলফা টু দি পাওয়ার 19 করলে সেটা আলফা, আর বিটা টু দি পাওয়ার 7 করলে সেটা কত? বিটা। এখন যদি আমাদেরকে নতুন করে ইকুয়েশন তৈরি করতে হয়, যেহেতু আমাদের দুটো বীজ জানা আছে, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, তাহলে ইকুয়েশন কেমন হবে? ইকুয়েশন হবে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইকুয়াল টু 0। কারণ যদি আমরা আলফা যদি একটা রুট হয়ে যায়,
তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে এই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর। যদি আলফা একটা রুট হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে এই পলিনোমিয়াল একটা ফ্যাক্টর, আবার বিটা রুট হলে তাই হবে এক্স মাইনাস বিটা একটা ফ্যাক্টর। তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। আমাদের জানা আছে যে দুটো বীজকে যদি আমরা যোগ করে দিই আলফা প্লাস বিটা পাই কত, মাইনাস বি বাই এ। এখানে এ বি সি সবগুলো 1 হয় তাই -1। সিমিলারলি আলফা ইন্টু বিটা করলে সি বাই এ, যেহেতু এ বি সি 1 হয় তাই গুণফলটাও 1। তাহলে যদি মান বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা তাহলে 1, এটাও 1, তাহলে মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কোন অ্যান্সার রাইট? প্রথমটা মাইনাস তারপর এটা প্লাস। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু, সরি, আলফা প্লাস বিটার মান এসছে -1। তো যদি আমরা ক্যালকুলেশনটা এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 করি, দেন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের অ্যান্সার এ নয়, তাহলে পরিবর্তে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, দুটো সব প্লাস, অর্থাৎ সি অপশনটা কারেক্ট অ্যান্সার। তো ক্লিয়ার? ঠিক আছে। তো স্টুডেন্ট আমাদের নেক্সট টপিক হচ্ছে নিউটনস ফর্মুলা। তো নিউটনস ফর্মুলা দেখে নেওয়া যাক, টপিক নাম্বার 3। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কনসিডার করি যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর দুটো বীজ আলফা ও বিটা এবং Sn একটা স্টেটমেন্ট যাতে কিনা p আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস q বিটা টু দি পাওয়ার n, p আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস q বিটা টু দি পাওয়ার n, এমন ধরনের কোন একটা যদি স্টেটমেন্ট থেকে থাকে, তাহলে আমরা এই নিউটনস ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো a sn প্লাস b sn মাইনাস 1 প্লাস c sn মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের মেন ইকুয়েশনে x এর পরিবর্তে যদি আমরা sn গুলোকে যদি 1 1 করে যদি ডিক্রিজ করে বসিয়ে দিই, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো নিউটন ফর্মুলা। তো এই ফর্মুলার উপর ডিপেন্ড করে ম্যাথটা আর কি, ডব্লিউবিজেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে। ঠিক আছে, যদি বলা যায় যে ডেরিভেশন কি হবে, এর ডেরিভেশন কি হবে, কোথা থেকে এলো, একটু ডেরিভেশন দেখানো যাক। ফর এক্সাম্পল আমাদের এখানটাই যেটা দেওয়া আছে এখানে লিখছি, যেহেতু এর দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা, ঠিক আছে, দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা, তাহলে এখানে একে আলফাও স্যাটিসফাইড করে বিটাও স্যাটিসফাইড করে। আলফা স্যাটিসফাইড করা মানে কি, a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0। বিটা স্যাটিসফাইড করা মানে কি, a বিটা স্কয়ার প্লাস b বিটা প্লাস c ইকুয়াল টু 0। এবার আমরা যদি এর লেফট সাইডে চলে আসি, a ইনটু sn আছে, তো যখন আমরা sn করব, sn মিন্স এটা p আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস q বিটা টু দি পাওয়ার n প্লাস b ইনটু sn মাইনাস 1, অর্থাৎ পাওয়ার 1 কমে যাবে, p আলফা টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস q বিটা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c sn minus 2, that means p alpha to the power n minus 2 plus minus q beta to the power n minus 2। এবার যদি আমরা এখান থেকে আলফা গুলোকে সেপারেট করি, তাহলে আলফা গুলোর প্রত্যেকের সঙ্গে p আছে, তাহলে আমরা এখান থেকে p টা কমন পাবো, এন্ড তার সঙ্গে সঙ্গে আলফা টু দি পাওয়ার n minus 2 টা হচ্ছে লোয়েস্ট ঘাত, আমরা লোয়েস্ট ঘাত আলফা টু দি পাওয়ার n minus 2 কমন নিতে পারবো। পড়ে থাকবে কি, পড়ে থাকবে a আলফা স্কয়ার প্লাস b আলফা, এখান থেকে b থাকবে, একটা আলফা থাকবে b আলফা, আর এখান থেকে থাকবে অনলি c। প্লাস মাইনাস দিয়ে আমরা যদি বা দ্বিতীয় টার্ম থেকে বিটা যুক্ত টার্মগুলো থেকে প্লাস মাইনাস q কমন নিই, এন্ড বিটা এর লোয়েস্ট পাওয়ার n n minus 1 n minus 2, তাহলে n minus 2 টা লোয়েস্ট পাওয়ার, তাহলে q ইনটু বিটা টু দি পাওয়ার n minus 2 কমন যাবে। সিমিলারলি পড়ে থাকবে a বিটা স্কয়ার প্লাস b বিটা প্লাস c। এখন গল্প হচ্ছে যেহেতু এটা 0 এন্ড এটা 0, সুতরাং আমরা এখানে বলতে পারি p আলফা টু দি পাওয়ার n minus 2 ইনটু 0 প্লাস মাইনাস q বিটা টু দি পাওয়ার n minus 2 ইনটু 0।
তো দুটো জিরোকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই তো তো ফাইনালি জিরোই পাচ্ছি। তার মানে এই গেল আমাদের নিউটনস ফর্মুলা। তো এই ফর্মুলার উপর বেস করে ভালো অঙ্ক থাকে, ডাব্লিউবিজিএই জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখা যাওয়া যাক এই সংক্রান্ত একটা কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা হচ্ছে লেট আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 with alpha greater than beta if an equal to alpha n minus beta n for n greater than or equal 1, then the value of a10 minus 2a8 divided by 2a9 is following options দেওয়া আছে 4 2 3 and 1। এই কোশ্চেনটা ডাব্লিউবিজিএই 2021 এ এসেছে। তো কোশ্চেনটা সলিউশন আমরা একটু দেখে নেব। তো কোশ্চেনটা সলিউশন একটু আমরা দেখে নেব। আমরা নিউটনস ফর্মুলা থেকে যেটা জানি যে মেন ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো ইউজ করব এন্ড আমরা an বসাবো। তো যদি তাই বসাই তাহলে প্রথমে x স্কয়ারের জায়গায় আমরা বসাবো an minus 6 into an minus 1 minus 2 into an minus 2, এটা ইকুয়াল টু 0। এখন আমাদের যে অ্যানসার ফিগার আছে ওই অ্যানসার ফিগারে কিন্তু a10 টা কিন্তু হাইয়েস্ট। তো যেহেতু 10 টা হাইয়েস্ট আছে তাহলে আমরা এখানে n এর জায়গায় 10 বসাবো। যদি তাই বসাই তাহলে কি হবে, n এর জায়গায় 10 বসালে কি হবে, তাহলে a10 minus 6 a9 minus 2 a8 ইকুয়াল টু 0। এখন a10 আর 2 a8 তো আছেই, তাহলে আমরা এই দুটোকে এক জায়গায় রাখবো। তাহলে a10 minus 2 a8 ইকুয়াল টু 6 a9। তো আমাদের এখানটায় 2a9 নিচে আছে, তো দুদিকে যদি আমরা 2a9 টা নিচে দিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখা যাক। তাহলে এবারে a9 a9 ক্যান্সেল, 6 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। খুবই সহজ অ্যানসার ছিল। তো তিনটা হচ্ছে এর উত্তর। ওকে, তো আমাদের থার্ড টপিকের সঙ্গে আরো একটা পোরশন ছিল, সেটা হচ্ছে নেচার অফ রুটস এন্ড গ্রাফ। তো আমরা একটু দেখে নেবো নেচার অফ রুটস কি আছে। যদি আমরা সিধা আচার্য সূত্রটা একটু দেখে নিই, সেক্ষেত্রে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হোয়ার a নন জিরো। এই যে সিধা কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো বীজ আমরা জানি, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, আলফা একটা আর একটা হচ্ছে বিটা। এই আলফা আর বিটার মান নির্ণয় করার জন্য আমাদের যে সিধা আচার্য সূত্র ছিল সেটা কি, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন সমস্যা হয়ে যাচ্ছে যে এই রুটের মধ্যে যেটা আছে b স্কয়ার মাইনাস 4ac এর মান কি সবসময় ক্যালকুলেট করা যাবে? তো রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা যদি ক্যাপিটাল D মেনশন করে নিই, ধরে নিচ্ছি d এর মান 4, তাহলে বর্গমূল করলে তো 2 পাওয়া যাবে। যদি আমরা d এর মানটা 9 দিই তাহলে তো বর্গমূল করলে পাওয়া যাবে 3। কিন্তু যদি d এর মানটা 7 দিই তাহলে তো বর্গমূল করা যাচ্ছে না। ওকে, তাহলে 7 দিলে কি হবে, তাহলে 7 দিলে যদি এগুলোকে আমরা মূলদ বলি তাহলে 7 দিলে যেটা হচ্ছে সেটা আর মূলদ থাকছে না, বরং সেটা হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ QC এর মেম্বার। আবার লক্ষ্য করো, যদি আমরা এই রুটের মধ্যে -4 দিই তাহলে কি বর্গমূল করা যাবে না? আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছিলাম নেগেটিভ সংখ্যার বর্গমূল যদি হয় তাহলে সেটা কমপ্লেক্স ফিল্ডে চলে যাবে। এন্ড তার জন্য -4 কে আমরা লিখতে পারি 4i স্কয়ার, এন্ড তার দৌড়ে লিখতে পারবো 2i, যেটা কি না কমপ্লেক্স নাম্বারের মধ্যে বিলং করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই d এর মানগুলো পজিটিভ হলে বা নেগেটিভ হলে যে ধরনের অ্যানসার গুলো পাবো সেগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে যে রিয়েল নাম্বার হবে এন্ড তার সঙ্গে সঙ্গে যে মূলদ হবে এই কনসেপশনটা হচ্ছে না। যেমন এই ক্ষেত্রে 2টা মূলদ সংখ্যা, 3টা সেও মূলদ সংখ্যা, বাট রুট 7টা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এই যে রেশনাল ইরেশনালের যে গল্পটা চলে আসছে, তাহলে আমাদের এই রুটের মধ্যে যে আছে সেটার চেঞ্জেসের জন্যই কিন্তু রুটের নেচারগুলো চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য এই রুটের মধ্যে যেটা থাকে এটাকে আমরা যদি স্পেশালি লিখে দিই তো সেটাকে লিখছি b স্কয়ার মাইনাস 4ac। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার কিন্তু উপর ডিপেন্ড করে রুটগুলো কখনো কখনো রিয়েল, কখনো কখনো কমপ্লেক্স, কখনো কখনো রেশনাল, কখনো বা ইরেশনাল, এরকম ধরনের ঘটনাটা তৈরি হচ্ছে। তো এই যেটা আছে b স্কয়ার মাইনাস 4ac এটাকে আমরা বাংলায় বলি নিরূপক। কি বলি? নিরূপক, অর্থাৎ যে নিরূপণ করে, আর ইংরেজিতে ডিসক্রিমিন্যান্ট বলা হয়। ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট বলা হচ্ছে এটাকে। ডেসক্রাইব করে যে বা ডেসক্রাইব করে যে তাকে বলছি ডিসক্রিমিন্যান্ট বা নিরূপণ করে যে। তো সেই জায়গায় আমরা একে বলছি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। তাহলে এই জায়গাটা এমনি লোয়ার গ্রেডের বাচ্চারা কখনো কখনো কোশ্চেন করে দেয় যে b স্কয়ার মাইনাস 4ac নামটা এই নিরূপক কেন হলো। আদতে যেমন আমরা জানি যে কোনো একটা কাজ যে করে তার উপর তার ডিপেন্ড করে নামকরণ করা হয়। যে গাড়ি চালাকে আমরা কি বলি? ড্রাইভার বলি, তাই না? ঠিক তেমনি যে ডেসক্রাইব করে তাকে তো ডিসক্রিমিন্যান্ট বলা উচিত বা ডেসক্রাইবার বলা উচিত। তো ঠিক তেমনি b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে বীজের প্রকৃতি নির্ধারণ করে বা নিরূপণ করে বা তার সম্পর্কে কোনো ডেসক্রাইব দিতে পারে। সেই জন্য আমরা b স্কয়ার মাইনাস 4ac কে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক বলি। তো তাই এটাকে ক্যাপিটাল D দিয়ে লেখা হয়, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই যে b স্কয়ার মাইনাস 4ac
এটার উপরে চেঞ্জেস হবে, কি রুট পাওয়া যাবে। ঠিক আছে, প্রথমে লিখলাম আমি এখানে তিনটে কেসেস ঘটে, একটা হচ্ছে ডি গ্রেটার দ্যান 0, একটা হচ্ছে ডি ইকুয়াল টু 0, একটা হচ্ছে ডি লেস দ্যান 0। তো যদি ডি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, গ্রেটার দ্যান 0 মিন্স কি, গ্রেটার দ্যান 0 মিন্স এক্ষেত্রে আমাদের যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে ধরে নিচ্ছি এখানটায় কখনো কখনো √4 আসতে পারে, আবার কখনো কখনো √7 আসতে পারে, এমন ধরনের কন্ডিশন। তো যদি দেখি যে রুটের মধ্যে এমন টাইপের সংখ্যা এসছে যেটা কিনা কমপ্লিট স্কয়ার, তাহলে আমরা ওর বর্গমূলটা অনায়াসে করতে পারবো। এন্ড বর্গমূল করার পর এটা অবশ্যই কিউ এর মেম্বার বা রেশনাল নাম্বার হয়ে যাবে। সুতরাং আমরা বীজ পাবো কি, মূলদ সংখ্যা। বীজ কি পাবো, মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা যদি বীজ সঙ্গে একবার প্লাস করি একবার মাইনাস করি, অবশ্যই আমরা এক্ষেত্রে দুটো ক্ষেত্রে দু ধরনের কিন্তু কি পাবো, দুটো ক্ষেত্রে দু ধরনের যোগ আমরা কিন্তু অ্যান্সার পাবো। তাহলে মূলদ সংখ্যা আমরা পাবো। আবার গল্প একটা মনে রাখতে হচ্ছে যে এ বি সি এগুলোর মধ্যে যদি কেউ অমূলদ হয়ে যায় তাহলে ফের আবার অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এবিসি গুলো যদি মূলদ সংখ্যা হয় এবং বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে হচ্ছে আমরা মূলদ বীজ পেতে পারি। তাহলে ডি গ্রেটার দেন 0 হলে জেনারেলি যে বীজ পাওয়া যাবে, আলফা বিটা গুলো প্রত্যেকটা কি হবে, বাস্তব সংখ্যা হবে এন্ড তারা ডিস্টিংক্ট হবে, অর্থাৎ আলফা নট ইকুয়াল টু বিটা হবে। তাহলে আলফা বিটা তারা অসমান হবে আর কি হবে, বাস্তব হবে। যদি এক্সট্রা কিছু বলতে হয় যে আলফা বিটা মূলদ না অমূলদ, এমন ধরনের যদি কনসেপ্ট বলতে হয়, তাহলে আমাদের এখানটায় দুটো শর্ত লাগছে। নাম্বার 1, এবিসি গুলো মূলদ, এবিসি গুলো কি মূলদ, অর্থাৎ কিউ এর মধ্যে বিলং করে, এবিসি গুলো মূলদ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমরা যদি এরকম বলে দিই যে ডি এর মানটা যেটা আছে, ডিটা 2 নম্বরে যে বলছি, 2 নম্বরে বলছি এবিসি গুলো মূলদ এন্ড একই সাথে যেটাকে আমরা ডি বলছি, যদি এটা পূর্ণবর্গ হয়ে যায়, কি হয়ে যায়, পূর্ণবর্গ। এবিসি মূলদ সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে ডিটা কি পূর্ণবর্গ। যদি এরকমটা ঘটনা ঘটে যায় তাহলে আমরা বর্গমূল করতে পারবো এবং এক্ষেত্রে হবে আলফা বিটা প্রত্যেকটা কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। যদি এবিসি অমূলদ হয়ে যায় তাহলে এ পূর্ণবর্গ হয়েও লাভ নেই, অমূলদ হতে হবে, কারণ বি অমূলদ হয়ে গেছে। ঠিক আছে, নাম্বার 2 কেস, এবিসি ধরে নিচ্ছি মূলদ সংখ্যা দেওয়াই আছে, নো প্রবলেম। একই সাথে ডিটা কিন্তু পূর্ণবর্গ হলো না, ডি পূর্ণবর্গ হলো না, একই সাথে ডি পূর্ণবর্গ হলো না, তাহলে আলফা বিটা কিন্তু মূলদ সংখ্যা হবে না, অর্থাৎ আলফা বিটা ডাজ নট বিলং টু কিউ, বা আমরা বলতে পারি কিউসি, মূলদ সংখ্যার কমপ্লিমেন্টে বিস্তার বিলং করবে। ঠিক আছে, তাহলে এটা গেল ডি গ্রেটার দেন 0 হলে। ডি ইকুয়াল টু 0 হলে কি হবে, যদি ডি ইকুয়াল টু 0 দিই তাহলে এটার মান 0, আর 0 কে যোগ করলে যা বিয়োগ করলে তাই, অর্থাৎ আলফা বিটা প্রত্যেকটা সমান হবে এবং উভয়ই রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে। যদি বলা যায় মান কত হবে, আলফা বিটা প্রত্যেকের মান হবে -d/2a, কারণ এখানে আমরা ডি এর জায়গায় 0 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আলফা বিটা এক্ষেত্রে বাস্তব হবে এবং সমান হবে। আচ্ছা, চলে আসছি ডি যদি লেস দেন 0 হয়ে যায়, ডি যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে এটাকে নেগেটিভ সংখ্যার বর্গমূল করা যাবে না। নেগেটিভ সংখ্যার বর্গমূল করা যদি না যায় তাহলে তাকে আমরা কমপ্লেক্স ফিল্ডে গিয়ে বর্গমূল করা, যেমন -4 বর্গমূল করলে পাবো 2i, যদি বলে -7 তাহলে √7 * i, তাহলে এগুলো কমপ্লেক্স ফিল্ডে চলে যাচ্ছে। তাহলে যদি দেখি যে ডিটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে আলফা বিটা দুজন নট ইকুয়াল হবে এন্ড প্রত্যেককে কমপ্লেক্সের মধ্যে বিলং করবে। কার মধ্যে বিলং করবে, কমপ্লেক্স ফিল্ডে বিলং করবে। এখন মজার ব্যাপার হচ্ছে যদি এ বি সি রিয়েল কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আলফা বিটা সম্পর্কে একটা এক্সট্রা ধারণা করা যায়, সেটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স। দ্যাট মিন আলফা যদি হয় পি প্লাস আইকিউ তাহলে বিটাটা হবে পি মাইনাস আইকিউ। কখন, যদি আলফা বিটাটা এবিসিটা রিয়েল নাম্বার হয় তখন, অর্থাৎ বাস্তব সহগ বিশিষ্ট কোন দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিকের ক্ষেত্রে দুটো বীজ কনজুগেট কমপ্লেক্স হবে। একই গল্প এর ক্ষেত্রেও, যদি আলফা বিটাকে দেখা যায় যে আলফাকে যদি আমরা লিখি যে পি প্লাস √q হবে পি মাইনাস √q, তার মানে যদি এবিসি মূলদ সংখ্যা হয়ে যায়, ডি পূর্ণবর্গ না হয়, তাহলে আলফা আর বিটা অবশ্যই অমূলদ সংখ্যা, শুধু অমূলদ না অনুবন্ধী অমূলদ।
ঠিক আছে, কনজুগেট সোয়াট এরকম টাইপের হবে। তাহলে বীজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে? ওকে, বীজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা চলে আসছি তাদের যে গ্রাফ, কে কোথায় আছে একটু ঝটপট চেক করে নেওয়া যাক। তিনটে ক্ষেত্রে কেমন গ্রাফ হবে এটা দেখে নেওয়া যাক। সিম্পলি দেখে নেওয়া যাক তিনটে ক্ষেত্রে কেমন গ্রাফ হবে। যদি আমরা বলি ডি গ্রেটার দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0 এর গ্রাফ কেমন হবে? যখন ডি গ্রেটার দ্যান 0 হবে তখন এই তো এক্স অ্যাক্সিস, তো আমাদের যে কোয়াড্রেটি ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, x এর দুটো মান পাবো যেখানে যেখানে 0 হবে। তাই তো বললাম আলফা এন্ড বিটা এমন দুটো ডিস্টিংক্ট পয়েন্ট পাবো, এই পয়েন্টটা হচ্ছে আলফা এন্ড এই পয়েন্ট হচ্ছে বিটা, এমন দুটো ডিস্টিংক্ট পয়েন্ট পাবো যেখানে কিনা 0 হবে। বাকি অঞ্চলটার ব্রাঞ্চ কেমন হবে? যদি আমরা বলি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 না লিখে আমরা একটা y দিয়ে পলিনোমিয়াল ফাংশন তৈরি করলাম, তাহলে এই যে পলিনোমিয়াল ফাংশন তৈরি করলাম y = ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো লক্ষ্য করো এখানটায় y টা এক ঘাত আর x টা কঘাত? দ্বিঘাত। তো আমরা সবাই জানি এটা ক্লাস 11 আমরা পড়েছিলাম যে প্যারাবোলিক গ্রাফ তৈরি হয়। তো ঠিক আছে, যদি এরকম ঘটনাটা ঘটে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? প্যারাবোলিক গ্রাফ পাবো। প্যারাবোলিক গ্রাফ পাবো তাহলে x স্কয়ার ইকুয়াল টু সামথিং 4 ইনটু এরকম একটা ব্যাপার, যে x স্কয়ার ইকুয়াল টু 4ay এমন ধরনের যদি গ্রাফ চলে আসে তাহলে আমরা জানি পজিটিভ অ্যাক্সিস কে কন্টেন্ট করে একটা কি হয়, মূলবিন্দু কে ভার্টেক্স ধরে একটা হাই প্যারাবোলা তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, একটা প্যারাবোলা তৈরি হবে। তবে কি হবে, যে দুটো বিন্দুতে x অক্ষকে কাট করবে, তাহলে অর্থাৎ গ্রাফটা কিন্তু অনেকটা এরকম টাইপের হবে। যদি আমার এখানে যদি মাইনাস বা কিছু একটা হয়, প্লাস যদি মাইনাস প্লাস মাইনাস যদি গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে একই রকম গ্রাফটা জাস্ট ওপর থেকে নিচে দিলে হবে। তবে লক্ষণীয় এখানে কি, দুটো সেপারেট বিন্দু আলফা এন্ড বিটাতে কাট করবে কোথায়? এক্স অ্যাক্সিসকে। এক্স অ্যাক্সিসকে দুটো সেপারেট বিন্দুতে কাট করবে ফর দিস কন্ডিশন। আচ্ছা, যদি আমরা দেখা যায় ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 হয়ে যায় দেন কি হবে? ডিসক্রিমিন্যান্ট যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই সব একই বীজ, দুটো একই বীজ। দুটো যদি একই বীজ হয় তাহলে বুঝতে হবে একটাই মাত্র বিন্দুতে কাট করবে এন্ড সেটা হচ্ছে 2 টাইমস। এখন দেখা যায় যে মাল্টিপল রুটস, যখন কোন একটা পলিনোমিয়ালের মাল্টিপল রুটস থাকবে তখন অবশ্যই সেখানটাই সিঙ্গেল ডেরিভেটিভ এন্ড ডাবল ডেরিভেটিভ দুটোই সব 0 হয়ে যাবে। কি 0 হবে? মানে কোন একটা ফাংশনের মেইন ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর ডাবল ডেরিভেটিভ সেটাও 0 হয়ে যাবে যখন আমরা দেখবো যে মাল্টিপল রুট, ডাবল রুট আছে। তাহলে এই জায়গায় যদি আমরা দেখে নিই ডাবল রুট থাকার যে কন্ডিশন ছিল আর কি, তো যদি এখন দেখেন এটা একটা এক্স অ্যাক্সিস এটা একটা এক্স অ্যাক্সিস, তা দুটো বিজি মাইনাস বি/2, অর্থাৎ যেখানেই আলফা ওখানেই বিটা। তার মানে অবশ্যই এই ক্ষেত্রে কাটটা এই একটাই মাত্র বিন্দুতে কাট করে উপরের দিকে থাকবে, যাকে বলা যেতে পারে স্পর্শক আকারে থাকবে আর কি, অথবা স্পর্শ আকারে নিচের দিকে থাকবে, অথবা স্পর্শক আকারে নিচের দিকে থাকবে। এই কন্ডিশনটা ঘটবে যদি দেখা যায় যে d = 0 ঘটে। নেক্সট লাস্ট যে আমরা দেখছি যে d less than 0, d less than 0 মিন্স d যদি less than 0 হয়ে যায় তার মানে কোনো রিয়েল রুট নেই, আর কোনো রিয়েল রুট নেই মানে রিয়েল নাম্বারের কোনো বিন্দুতে গ্রাফ একে কাট করবে না, হয় গ্রাফটা উপরে থাকবে তাহলে না গ্রাফটা পুরোপুরি নিচে থাকবে। তা এই গেল হচ্ছে আমাদের রুটস এন্ড গ্রাফ। তো মোটামুটি কোয়াড্রেটিক ইকুয়েশনের তো আমরা এই পার্টটা অন্তত বুঝলাম। ওকে স্টুডেন্ট, দেখা যাক আমাদের একটা কোশ্চেন আমরা সিলেক্ট করেছি, দ্য এক্সপ্রেশন ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 has the same sign as that of a for all x if that। বলছে এই যে এক্সপ্রেশনটা আছে, এই যে এক্সপ্রেশনটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যদি আমরা লিখে নিই যে y = ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো বলছে x এর মান তুমি যাই নাও না কেন ফর অল x বিলং টু রিয়েল নাম্বার, বলছে y টা হয় সারা জীবন পজিটিভ হবে, তা নাহলে y টা সারা জীবন নেগেটিভ হবে। তাই তো বলছে সেম সাইন, x এর মান যাই বসো না কেন সারা জীবন সেম সাইন থাকবে। তাহলে গল্প হচ্ছে যে কোন কন্ডিশন হলে y টা হয় এভারগ্রিন পজিটিভ অথবা এভারগ্রিন নেগেটিভ, এরকম কিছু একটা করবে। তো গল্প আমরা একটু আগে বলেছিলাম যদি x অ্যাক্সিস কে সে কাট করে তাহলে ওপরে কিছু ব্রাঞ্চ নিচে কিছু ব্রাঞ্চ, তার মানে বেশ কিছু পয়েন্ট x এর জন্য নেগেটিভ ভ্যালু, আবার বেশ কিছু পয়েন্ট x এর জন্য পজিটিভ ভ্যালু, এমন বেশ কিছুর জন্য পজিটিভ ভ্যালু। তাহলে আমাদের নেগেটিভ পজিটিভ ভ্যালু হওয়া মানে দুরকম সাইন হচ্ছে, তো নেগেটিভ পজিটিভ দুরকম হওয়া চলবে না, তাহলে আইদার নেগেটিভ অর পজিটিভ। তাহলে এই কন্ডিশন হওয়া মানে হয় কার্ভকে টাচ করে উপরে থাকতে হবে, নাহলে পুরোপুরি অ্যাবাভ পোরশন থাকতে হবে, মানে কোনো টাচই হবে না। তো অ্যাবাভ পোরশন মানে নো রিয়েল রুটস, আর নো রিয়েল রুটস মানে ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0।
আর এক্ষেত্রে যেহেতু টাচ করে যাচ্ছে সুতরাং দুটো ইকুয়াল রুট, তার মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। তাহলে আমাদের ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হলে ব্রাঞ্চগুলো একই দিকে থাকবে, অর্থাৎ আমরা সারা জীবন পজিটিভ পাবো, বা নেগেটিভ হলে সারা জীবন নেগেটিভ পাবো। আর একই সাইডে পুরোপুরি কার্ভ থাকলে সেক্ষেত্রেও সারা জীবন কিন্তু আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, তাহলে আমরা সারা জীবন একই মান অর্থাৎ একই চিহ্নযুক্ত মান, হয় পজিটিভ তাহলে নেগেটিভ, যদি এমন ধরনের মান পেতে চাই তাহলে আমাকে গ্রেটার দেন 0 হওয়া চলবে না, অর্থাৎ এই অপশনটা বাদ। তাহলে গ্রেটার দেন 0 হওয়া চলবে না, তাহলে কি কি হতে পারে? ইকুয়াল 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। তাহলে স্পষ্টতই সি অপশনটা কারেক্ট হচ্ছে। ওকে, তো স্টুডেন্ট নেক্সট আমরা হায়ার ডিগ্রি পলিনোমিয়ালটা দেখছি, এটা আমরা এর পরে আলোচনা করে দিচ্ছি আর কি। তো আপাতত হায়ার ডিগ্রি পলিনোমিয়ালটা দেখা যাক। তো আমরা একটা ইকুয়েশন এখানটা এর আগে নিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আমরা এতক্ষণ কাজ করছিলাম। তো এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যে একটু বেশি পাওয়ার বিশিষ্ট কোন একটা ইকুয়েশন নিয়ে যদি কাজ শুরু করতে চাই তাহলে কেমন হবে? ফর এক্সাম্পল আমি এখানটা একটা ইকুয়েশন নিলাম, 3 ডিগ্রি একটা ইকুয়েশন নিলাম, a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। যেহেতু এটা 3 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশন আছে, তাহলে এর তিনটে রুট হবে। লেট রুট তিনটে হচ্ছে আলফা কমা বিটা কমা গামা। ঠিক আছে, যেহেতু এটা 3 ডিগ্রি ইকুয়েশন তাহলে অবশ্যই এই 3 ডিগ্রি ইকুয়েশনকে আমরা a ইনটু x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা এই আকারে কিন্তু লিখতে পারি। ইকুয়েশনকে আমরা কিন্তু এই আকারে লিখতে পারি, x মাইনাস গামা সরি লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a ইনটু, তো প্রথম তিনটে x গুণ করলে হবে x কিউব, তারপরে একবার হচ্ছে আলফা বিটা ইনটু x হবে, আলফা গামা ইনটু x হবে, এরকম ভাবে আসবে। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এগুলোর সঙ্গে আসবে, আচ্ছা একটা করে আলফা দুটো করে x যদি নেওয়া যায় তাহলে আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x, মানে মাইনাস আলফা x স্কয়ার মাইনাস বিটা x স্কয়ার এইভাবে, মানে দুটো x নেব একটা গামা নেব, তাহলে কি হবে? দুটো x গুণ করলে x স্কয়ার মাইনাস গামা এইভাবে আসবে। তাহলে সিঙ্গেল সিঙ্গেল যখন আলফা বিটা গামা যখন সিঙ্গেল সিঙ্গেল হবে তখন দুটো করে x আসবে। এবার যদি আমরা আলফা বিটাকে একসঙ্গে নিই একটা x নিই তাহলে আলফা মাইনাস বিটা মাইনাস তাহলে মোট প্লাস আলফা বিটা হবে, আর তার সঙ্গে কি আসবে? একটা করে x আসবে। তাহলে প্লাস দিয়ে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু x, এন্ড এট লাস্ট তিনটে সব গুণ হয়ে বসবে মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এখন যদি এটাকে আমরা মেন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এটা x কিউ আছে, এখানেও x কিউ আছে, তাহলে দ্যাট ইজ a বাই a। আচ্ছা এখানে কি আছে? ওপরে আছে b, নিচে আছে মাইনাস a ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। ওখানে কি আছে? ওপরে c, নিচে a ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওপরে আছে d, নিচে আছে মাইনাস a আলফা বিটা গামা। সিম্পলি a বাই a তো মানে 1, তাহলে প্রথমটা 1 হয়ে গেল। এখন প্রথমটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেখান থেকে কি পাচ্ছি? আলফা প্লাস বিটা প্লাস গামা, এন্ড এবারে কি পড়ে আছে? মাইনাস বি বাই এ, অর্থাৎ সামেশন আলফা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক একই ওয়েতে যদি আমরা এই তিনটেকে নিই আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটাকে শর্ট ভার্সনে আমরা সামেশন আলফা বিটা লিখবো অনলি। এর মনে হয় স্যার বাকি তো আছে, হ্যাঁ দুটো দুটো করে যতবার আসতে পারে তাদের যোগফল, সেটা কি পেলাম? সি বাই এ। আবার তিনটে করে যারা আছে তাদেরকে যদি নিয়ে লিখি তাহলে এক্ষেত্রে যেহেতু তিনটে করে টার্ম মাত্র ওয়ান টাইম আছে তাই আমরা সামেশন চিহ্ন ইউজ করে ডাইরেক্ট লিখে দিচ্ছি আলফা বিটা গামা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। তাহলে কি হলো? ব্যাপারটা এরকম হলো যে প্রথম যে সহগটা আছে সেই সহগটা প্রত্যেকে নিচে নিচে যাবে, যখন আমরা সিঙ্গেল বীজগুলোকে যোগ করব তাহলে প্রথম সহগটা আসছে, দ্বিতীয় সহগটা মাইনাস বি বাই এ, তারপরে যখন দুটো দুটো করে নিচ্ছি তার পরবর্তী সহগ, আবার তিনটে করে নিলে পরবর্তী সহগ, এন্ড অল্টারনেটিং চিহ্নগুলো চলতে থাকবে। তার মানে যদি আমরা এই একই ধরনের কাজ একটা এইভাবে করে নিই যে 4 ডিগ্রি একটা ইকুয়েশন দেওয়া হলো যে a x টু দি পাওয়ার 4 প্লাস b x কিউব প্লাস c x স্কয়ার প্লাস dx প্লাস e ইকুয়াল টু 0, এর চারটে বীজ ধরে নেওয়া হলো আলফা বিটা গামা এন্ড ডেল্টা, চারটে বীজ নেওয়া হলো। তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে একই কন্ডিশন, সামেশন অফ যখন আলফা করব তখন মাইনাস বি বাই এ পাবো, সামেশন অফ যদি আমরা আলফা বিটা করি তাহলে পাবো সি বাই এ, সামেশন অফ আলফা বিটা গামা যদি করি তাহলে পাবো মাইনাস ডি বাই এ, আর যদি আমরা আলফা বিটা গামা ডেল্টা একসঙ্গে চারজনকে নিই
তাহলে পাবো E/A। তো ঠিক এইভাবে যতগুলো রুট থাকবে সেই রুটগুলোকে আমরা এই ওয়েতে লিখতে পারবো। যেমন 3 ডিগ্রির জন্য এটা লিখবো আমরা, 4 ডিগ্রির জন্য এটাকে লিখবো। আর আমরা তো প্রত্যেকেই জানি 2 ডিগ্রি কি হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে কি হয়, এটা ইকুয়াল টু 0 হলে কি হয়, আলফা প্লাস বিটা, যেটা কিনা সামেশন অফ আলফা, তাকে আমরা কি লিখি, মাইনাস b/a লিখি। আর আলফা বিটা যখন লিখি তখন c/a লিখি। তাহলে বুঝলাম যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, যদি এরকম ডিগ্রি অর্ডার ওয়াইজ থাকে তাহলে আমরা তাদেরকে ঠিক ইজিলি এইরকম ভাবে কিন্তু পার্ট ওয়াইজ আমরা তাদেরকে তাদের যে রুটস গুলো থাকবে তাদের যোগফল গুণফলগুলো কিন্তু আমরা রেডি করে নিতে পারবো। ঠিক আছে, তো এর উপর ডিপেন্ড করে আমরা অ্যান্সার করব। এই যে থিওরি আছে এগুলোকে আমরা বলি থিওরি অফ ইকুয়েশনের উপরে যে থিওরি, এমন ধরনের হায়ার ডিগ্রি কোনো প্রবলেম পড়লে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। একটা কোশ্চেন দেখানো যাক। তো এখানে কোশ্চেন দেখতে পাচ্ছ যে লেট fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 13 11 9 7 5 3 1 and 12 দেওয়া আছে। ক্ষেত্রে যে fx এর কি আছে, এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট, এক্স্যাক্টলি ওয়ান পেয়ার অফ ইমাজিনারি রুটস, হ্যাজ 13 নন জিরো রিয়েল রুট, হ্যাজ নো রিয়েল রুট। তো মোটামুটি যখন পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে বা পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অড ডিগ্রি পলিনোমিয়াল আছে, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই একটা রিয়েল রুট থাকবে। অ্যান্ড যদি ইমাজিনারি রুট থাকে তাহলে তারা যেহেতু এক্ষেত্রে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট সব রিয়েল নাম্বার, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট রিয়েল নাম্বার যেহেতু, তাহলে যদি কোনো ইমাজিনারি রুট থাকে তাহলে তাদেরকে পেয়ার ওয়াইজ আসতে হবে। ঠিক আছে, পেয়ার ওয়াইজ আসতে হবে, পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুট হতে হবে। আর যেহেতু বিজোড় সংখ্যক পাওয়ার আছে তাহলে অবশ্যই একটা অন্তত কি হবে, রিয়েল রুট হবে। এবার হচ্ছে রিয়েল রুট কতগুলো থাকবে তাই সংক্রান্ত বলেছে যে নন জিরো রিয়েল রুট, নো রিয়েল রুট, এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট। তা নো রিয়েল রুট এই অপশনটা বাদ যাবে। ঠিক আছে, এবারে যে রুট কতগুলো হবে না হবে সেটা জানার জন্য যদি আমরা এরকম দেখি যে কোন একটা ফাংশন যদি এইভাবে উঠে আবার নামে, আবার যদি ওঠে আবার যদি নামে, তাহলে বেশ কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোকে আমরা স্টেশনারি পয়েন্ট বলি, বা এই বিন্দুগুলোতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি সেগুলো কিনা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়। এন্ড যেই না প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে এই পয়েন্টের যে ডিওয়াইডিএক্স বা নতি সেটা কিন্তু আমরা কি পাবো, জিরো পাবো। ঠিক আছে, কি পাবো, জিরো পাবো। আর যখনই এখানে আমরা জিরো পাচ্ছি তার মানে বুঝলাম কোন একটা টাইমে সে নেমে উঠেছে অথবা উঠে নেমেছে। সুতরাং একাধিক রুটের একটা পসিবিলিটিস তৈরি হয়, একাধিক রিয়েল রুটের পসিবিলিটিস তৈরি হয়। কিন্তু যদি দেখি যে ডিওয়াইডিএক্স কোনো কালেই জিরো হয়নি, তার মানে আইদার ফাংশনটা ইনক্রিজিং ফাংশন অর ফাংশনটা ডিক্রিজিং ফাংশন। এক নাগার হয় নামবে তাহলে এক নাগার উঠবে। তাহলে মোনোটোন ইনক্রিজিং অর ডিক্রিজিং ফাংশন যদি হয়ে যায় তাহলে ওয়ান টাইম তার একটা রুট পাওয়া যাবে, রিয়েল রুট পাওয়া যাবে। আর যদি ফাংশনটা ওঠানামা করে অর্থাৎ ডিওয়াইডিএক্স যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে একাধিক রুট পেতে পারি। তো আমরা এটার একাধিক রুট আছে কিনা সেটা জানার জন্য জাস্ট এর এফ ড্যাশটাকে একটু চেক করে নেব, ডেরিভেটিভটা চেক করে নেব। 13x টু দি পাওয়ার 12 প্লাস 11x টু দি পাওয়ার 10, 9x টু দি পাওয়ার 8 প্লাস 7x টু দি পাওয়ার 6, 5x টু দি পাওয়ার 4, 3x স্কয়ার প্লাস 1। এখন খেয়াল করো যে যতগুলো জায়গায় x আছে প্রত্যেকটা x এর পাওয়ার গুলো দিকে তাকাও, 2 4 6 8 10 12 সব কি সংখ্যা, যুগ্ম সংখ্যা। এখন যদি আমরা বলি যে f ড্যাশ এর মধ্যে এমন একটা রিয়েল নাম্বার নেব, নেগেটিভ 5 নেব, তো নেগেটিভ 5 নিলে এটা কি নেগেটিভ হবে? তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে সবাই তো পজিটিভ, আর সবাই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ সংখ্যার যোগফল 0 কি করে হয়? তাহলে কোনোদিনই এই f ড্যাশ অফ -5 লেস দ্যান 0 হতে পারে না, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। আবার প্লাস দিলে সেও গ্রেটার দ্যান 0, তার মানে বুঝলাম ফর অল x বিলং টু রিয়েল নাম্বার f ড্যাশ x অলওয়েজ কি গ্রেটার দ্যান 0। তো therefore f ড্যাশ x অলওয়েজ গ্রেটার দ্যান 0। তো যদি f ড্যাশ x অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বলা যাবে না, কেননা 0 হওয়ার কোনো চান্সেস নেই, এখানে একটা 1 আছে। তাহলে অলওয়েজ গ্রেটার দ্যান 0, যদি আমরা x এর জায়গায় 0 বসাই সবগুলো 0 হবে কিন্তু এখানে একটা 1 থাকবে। সো নন জিরো তাকে হতেই হবে এন্ড অবশ্যই তাকে 0 চেয়ে বড় হতে হবে। আর যদি f ড্যাশ x 0 চেয়ে বড় হয়, f ড্যাশ x যদি 0 চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটা হবে মোনোটোন ইনক্রিজিং ফাংশন। আর মোনোটোন ইনক্রিজিং ফাংশন বলতে বোঝায় সেই ফাংশনটা যত সময় যাবে তত সে উপরের দিকে উঠবে, যত সময় যাবে তত সে উপরের দিকে উঠবে। অর্থাৎ এই ফাংশনটা
কেবলমাত্র ওয়ান টাইম রিয়েল নাম্বারকে কাট করবে, তারপরে আবার তার ব্রাঞ্চ হয় উপরে দিকে উঠবে, অথবা আবার এই ফাংশনটা যদি f ড্যাশ x লেস দ্যান 0 হতো তাহলে সেক্ষেত্রে ডিক্রিজিং ফাংশন নিচের দিকে যেত, সেক্ষেত্রেও ওয়ান টাইম কাট করবে। তাহলে যেহেতু রিয়েল নাম্বারকে ওয়ান টাইম কাট করছে তাহলে ওয়ান রিয়েল রুট এক্সিস্ট। ঠিক আছে, তো স্টুডেন্ট আমাদের নেক্সট পার্ট হচ্ছে কমন রুটস অ্যান্ড দ্য লোকেশন অফ রুটস। তো আমরা প্রথম চলে আসছি যে কমন রুটস কি আছে। যদি দেখা যায় যে কমন রুটের যে গল্পটা আমরা বলছিলাম, কমন রুটস যে করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যদি এখানে এটা নন জিরো হয়ে যায় তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর আমরা জানি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয়, একটা হচ্ছে আলফা, একটা আমরা বিটা, যদি কনসিডার করে নিই। ঠিক আছে, যদি আমরা এখানে a1 b1 c1 ইকুয়াল টু 0 করলাম, আরেকটা নিলাম যে a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়াল টু 0, হয় a2 নন জিরো। এরও দুটো বীজ আছে, সেই দুটো বীজের মধ্যে দেখা যাচ্ছে এর যেমন দুটো বীজ আলফা বিটা, এরও যদি দুটো বীজ আলফা বিটা হয়ে যায়, অর্থাৎ কি বলছি যে কমন রুট বলতে বোঝাচ্ছি যদি ইকুয়েশনের দুটো রুটই কমন হয়ে যায় আর কি, টু রুটস আর কমন। যদি দুটো রুট কমন হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই এই ইকুয়েশনটার যে দুটো রুট এই ইকুয়েশনটা সেম দুটো রুট হবে। আর যদি এটা হয় তাহলে এর যে কন্ডিশন সেই কন্ডিশনটা কি হবে, এটা হওয়ার কন্ডিশনটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। অর্থাৎ এটা একটা অভিন্ন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে আর কি। যদি দুটো রুটই কমন হয়ে যায় তাহলে কি হবে, এটা একটা অভিন্ন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা গেল হচ্ছে দুটো রুট কমন হওয়ার গল্প। এবার আমরা চলে আসছি যদি এটা দুটো রুট কমন না হয় একটা রুট কমন হলো, অর্থাৎ এর একটা রুট আলফা কমা বিটা, এরও একটা রুট আলফা, বাট এর দ্বিতীয় রুটটা বিটা নয়, সেটা অন্য কিছু গামা, অন্য একটা রুট আছে গামা। অর্থাৎ বুঝলাম কি একটা রুট কমন আছে, দুটো রুট কমন নয়। ঠিক আছে, দুটো রুট কমন নয় মানে কমপক্ষে একটা রুট আর কি। তাহলে যদি তা হয় তাহলে আমরা কন্ডিশনটা চেঞ্জ হবে। তা কি কন্ডিশন হবে একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা at least one root is common। যদি একটা রুট কমন হয় তাহলে কন্ডিশন কি আছে, কন্ডিশনটা খুবই ইজি একটা কন্ডিশন, তবে মনে রাখতে হবে কন্ডিশনটা কি আছে, একটু মনে রাখতে হবে। কন্ডিশনটা একটু মনে রাখতে হবে কি কন্ডিশন আছে, যে a1 b2 মাইনাস a2 b1 ইন্টু b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু a1 c2 মাইনাস a2 c1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো মনে রাখার জন্য যদি আমরা দেখে নিই যে যদি আমরা এখানে লিখি a b c d, তো এটাকে আমরা ডিটারমিনেন্ট বলি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আমরা পড়েছিলাম। তো a b c d যদি হয় এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, ad মাইনাস bc এইভাবে লিখতে পারি। ঠিক তেমনি যদি আমরা এখানটায় a1 a2 b1 b2 অর্থাৎ এই চারজনকে x স্কয়ার আর x এদের কোএফিসিয়েন্টকে নিয়ে যদি আমরা ডিটারমিনেন্ট সেভ দিই, দুয়ারটি ডিটারমিনেন্ট, তাহলে a1 a2 এখানে b1 b2, সেটাকে ভাঙলেই কিন্তু এটা রেডি হয়। একই ওয়েতে যদি আমরা পরবর্তী চারজনকে নিয়ে আবার একটা ডিটারমিনেন্ট গঠন করি, অর্থাৎ b1 b2 তার সঙ্গে c1 c2, তাহলে হলো এটার ডিটারমিনেন্টকে ব্রেক করে তাহলে আমরা এটা পাবো। তাহলে এই দুটো ডিটারমিনেন্টকে গুণ করলে কি পাবো, প্রথমটার সঙ্গে শেষেরটা, অর্থাৎ a1 এর সঙ্গে a2 এন্ড c1 এর সঙ্গে c2 তার স্কয়ার। তাহলে এটা আমাদেরকে কন্ডিশনটা ইজি করে মনে রাখার জন্য এই নিয়মটা আমরা জানতে পারি। তো যদি এইভাবে যে স্যার a1 b1 গন্ডগোল হচ্ছে, তাহলে আমরা এই ডিটারমিনেন্ট সেভ আকারে কিন্তু মনে রাখতে পারবো যে প্রথম দুজনের কোএফিসিয়েন্টকে নিয়ে ফার্স্ট ডিটারমিনেন্ট, পরবর্তী দুজনকে নিয়ে সেকেন্ড ডিটারমিনেন্ট, প্রথমের সঙ্গে শেষেরটা নিয়ে থার্ড ডিটারমিনেন্ট, প্রথম দুটোকে গুণ করবো, থার্ডটার সঙ্গে ইকুয়াল হবে। তো এটা হচ্ছে at least one root is common এটার সিস্টেম। তাহলে কমন রুট সংক্রান্ত ধারণা ক্লিয়ার হয়েছে। তো যদি দুটো রুট কমন থাকে কিংবা একটা রুট কমন থাকে সেই সংক্রান্ত আমরা এগুলো করতে পারবো। আচ্ছা, এবার একটা বলে দিচ্ছি, যদি একটা রুট কমন থাকে, একটা রুট যদি কমন থাকে তাহলে তার একটা ন্যূনতম অন্য একটা চেকিং আছে। চেকিংটা কি, ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এন্ড অন্য একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে lx স্কয়ার প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0। কোনোভাবে এই x স্কয়ারের কোএফিসিয়েন্টকে সেম করতে হবে, তার জন্য আমরা দুটো ইকুয়েশনকে কিছু একটা দিয়ে গুণ করব, লিডিং দিয়ে গুণ করব, এখানে l দিয়ে এখানে a দিয়ে গুণ করব। গুণ করার পরে যখন আমরা লিডিং কোএফিসিয়েন্ট অর্থাৎ এই স্কয়ার টার্মটা কেটে বাদ দেব,
স্কয়ার টার্মটা কেটে বাদ দেবো, তখন এখান থেকে একটা লিনিয়ার ইকুয়েশন তৈরি হবে। কি ইকুয়েশন? যেমন LBx প্লাস LC ইকুয়াল টু 0, আর ওখান থেকে তৈরি হবে, সরি এটাতে a গুণ করতে হবে, গুণ করলে হবে MAX প্লাস NA ইকুয়াল টু 0। অ্যান্ড এখান থেকে যদি আমরা সাবট্রাক্ট করে দিই আর যে x এর মানটা পেয়ে যাব সেটাই কিন্তু হবে আমাদের কমন রুট। অর্থাৎ যদি দেখি যে দুজনের মধ্যে এক্স্যাক্টলি ওয়ান রুট কমন বলে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, লিডিং কোএফিসিয়েন্ট বাদ দিয়ে লিডিং কোএফিসিয়েন্ট বাদ দেবো, বাদ দেওয়ার পরে যেটা পাবো সেখান থেকে আমরা কিন্তু কমন রুটটা পেয়ে যাবো। তো এটা একটা সিস্টেম আছে, এবং অবশ্যই সেই রুটটাকে আমরা চেক করে আবার দেখে নেবো মিলছে কিনা, ঠিক আছে, স্যাটিসফাইড করানো লাগবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কমন রুট। এবার হচ্ছে কমন রুট কি হলো, যদি আমরা এরকম ভাবে চেক করে যদি বাদ দিয়ে দিই, দিলে এখানটা আমরা x এর একটা মান পেয়ে যাচ্ছি, সেই x এর মানটা অবশ্যই আমরা একটা রিয়েল নাম্বার পাবো। কিন্তু এটা তো হতে পারে যে কমন রুটটা কোনো একটা কমপ্লেক্স নাম্বার ছিল, বা কমন রুটটা কোনো একটা মানে অমূলক সংখ্যা ছিল, এরকম কিছু হতে পারে, সেই জন্য আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে কমন রুটের গল্প। তো ঠিক আছে, এই সংক্রান্ত কোশ্চেন দেখা যাক। তো কোশ্চেন দেওয়া আছে, দ্য ইকুয়েশনস এত অ্যান্ড এত have a common real root for exactly 1 value, exactly 2 value, no value and exactly 3 value। মানে a এর ঠিক কটা মান পাওয়া যাবে যদি আমরা একটা কমন রুট পাই আর কি। তো যদি আমরা একটু আগে যেটা বললাম যে যদি আমাদের অন্তত পক্ষে আর কি অ্যাটলিস্ট ওয়ান কমন রুটস থাকে, তাহলে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে প্রথমটা আছে 1 1 1 a, প্রথম ডিটারমিনেন্ট হলো এটা, মাল্টিপ্লাই দ্বিতীয় ডিটারমিনেন্ট 1a a1 দ্বিতীয় ডিটারমিনেন্ট, এন্ড লাস্ট ডিটারমিনেন্ট 1a 1 1 তার হোল স্কয়ার। তাহলে আমরা এই যে রিলেশনটা আমরা একটু আগে পেয়েছিলাম, যে কন্ডিশন পেয়েছিলাম সিঙ্গেল রুটের কন্ডিশন, তো আমরা ওই সিঙ্গেল কমন রুটের কন্ডিশনটা যদি আমরা কাজে লাগাই আর কি, এক্স্যাক্টলি ওয়ান মানে অ্যাটলিস্ট ওয়ান রিয়েল কমন রুটের যে কন্ডিশনটা সেটা যদি ফুলফিল করি, তাহলে কি পাবো, ডিটারমিনেন্ট ভাঙলে এখান থেকে a মাইনাস 1, এখানে হবে কি a স্কয়ার, সরি 1 মাইনাস a স্কয়ার, আচ্ছা এখান থেকে কি হবে 1 মাইনাস a তার হোল স্কয়ার। তো 1 মাইনাস a তার হোল স্কয়ারকে আমরা a মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি, এটা a মাইনাস 1 1 প্লাস a ইনটু 1 মাইনাস a। তো a মাইনাস 1, তো যদি আমরা এখানে একটা মাইনাস কমন নিই তাহলে a মাইনাস 1 তার হোল স্কয়ার 1 প্লাস a, আর এপারে a মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস 1 হোল স্কয়ার দুইতে ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেলাম কত, মাইনাস 1 মাইনাস a ইকুয়াল টু 1, দ্যাট ইজ মাইনাস a ইকুয়াল টু 2 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমরা a এর কটা মান পেলাম এখানে, তাহলে a এর আমরা একটা মাত্র মান পেলাম, তাহলে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ a, তাহলে এই অ্যান্সারটা রাইট হবে। তো শেষ মুহূর্তে টপিক একটু দেখে নেওয়া যাক। যদি আমাদেরকে বলে যে লোকেশন অফ রুট, কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নেওয়া হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই এই যে কোয়াড্রেটিকটা আছে, এই কোয়াড্রেটিকে যদি আমরা a দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এখন এই অংশটাকে নিয়ে কোয়াড্রেটিক বানানো হয়, তাকে আমরা লিখবো y দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক। তো একটা কোয়াড্রেটিক রেডি করা হলো, কারেসপন্ডিং কোয়াড্রেটিক রেডি করা হলো। তাহলে এই কারেসপন্ডিং কোয়াড্রেটিককে যদি আমরা রুট আকারে লিখি তাহলে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা রেডি হবে, যদি এর দুটো বীজ আলফা বিটা হয়ে যায়। এখন যদি দেখা যায় যে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো বীজ আলফা বিটা যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে ডিসক্রিমিন্যান্ট ডি জানি, যেটা কিনা লেস দ্যান 0 হলে কি হয়, নো রিয়েল রুট, কোনো রিয়েল রুট থাকে না। যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয়, 2 ইকুয়াল রিয়েল রুট, আর যদি ডি গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে 2 ডিস্টিংক্ট রিয়েল রুট। এখন যখন নো রিয়েল রুট ছিল তখন পলিনোমিয়াল গুলো কেমন ছিল, বা যদি এই পলিনোমিয়ালটা কেমন ছিল যদি নো রিয়েল রুট হয়। নো রিয়েল রুট মিন্স আলফা এন্ড বিটার এরকম কোনো মান নেই যে বিন্দুতে পলিনোমিয়ালটা কাট করবে, পলিনোমিয়ালটা কাট করবে এরকম কোনো মান নেই। তাহলে নো রিয়েল রুট যখন হবে, কোন রিয়েল রুট না থাকলে, তাহলে ফাংশন পুরো কমপ্লিট ব্রাঞ্চ হয় এক্স অক্ষের উপরে,
আর তা নাহলে এক্স অক্ষের পুরোপুরি নিচে, এমন টাইপের ব্রাঞ্চ হবে নো রিয়েল রুট কনসেপ্ট। তাহলে নো রিয়েল রুট কনসেপ্টে ডি গ্রেটার লেস দ্যান 0 হবে। এখন আমাদের যদি রুট বার করতে হবে, অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে যদি রুট বের করতে চাই, রিয়েল অ্যাক্সিসের মধ্যে যদি রুট বের করতে চাই, তাহলে এই দুটো কন্ডিশনকে নিতে হবে। তাহলে হয় ইকুয়াল রুট থাকতে হবে আর তা নাহলে ডিস্টিংক্ট রুট থাকতে হবে। আর যদি ইকুয়াল রুট থাকে তাহলে কি হবে, তাহলে এই কার্ভটা পার্টিকুলারলি ওয়ান পয়েন্টে কাট করবে, পার্টিকুলারলি ওয়ান পয়েন্টে কাট করবে। আর যদি বলে টু ডিস্টিংক্ট রিয়েল রুট, তাহলে দুটো পয়েন্টে কাট করবে, দ্যাট পয়েন্ট অ্যান্ড দ্যাট পয়েন্ট। এবারে ব্রাঞ্চ কখনো নিচের দিকে হবে কখনো উপরের দিকে হবে, সেটা হচ্ছে এর সাইনের উপর ডিপেন্ড করবে। যদি দেখা যায় যে fx ইকুয়াল টু মাইনাস অফ সামথিং আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ব্রাঞ্চ। আবার fx ইকুয়াল টু যদি প্লাস অফ সামথিং থাকে তাহলে এটা পজিটিভ ব্রাঞ্চ। ঠিক আছে, এটা গেল। এবারে যদি দেখি যে আমাদের আলফা বিটা ডাবল রুট আছে, ডাবল রুটের কেসে কি হবে, অ্যাক্সিসকে টাচ করে থাকবে। আর যদি দেখা যায় যে দুটো রুট আলাদা আলাদা, তাহলে এইভাবে কাট করবে। এবারে হচ্ছে এই যে কার্ভটা আমরা পাচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এই যে কার্ভটা আমরা পাচ্ছি, এই কার্ভটাকে যদি আমরা ওয়াই এর কারেসপন্ডিং করে লিখি, তাহলে কি দাঁড়াবে যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান সমান যদি ওয়াই দিয়ে লিখে দিই, তাহলে কি তৈরি হবে, এখানে থাকবে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করলে নিচে হচ্ছে 4a স্কোয়ার, উপরে বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ ওয়াই। তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস ডি বাই 4a স্কোয়ার, ডি বাই 4a স্কোয়ার, ডি বাই 4a স্কোয়ার ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস ডি বাই 4a স্কোয়ার। তো আমরা জানি জেনারেল যে ইকুয়েশন ছিল ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস বিটা, এটা ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি আলফা হতো, তাহলে এই ধরনের প্যারাবোলাগুলো আমরা এর আগে দেখে এসেছি। এগুলো কেমন দেখতে হয়, এক্স এক্স কে কাট করে থাকবে বা এক্স অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিস হবে, আলফা বিটা হবে তার ভার্টেক্স, অর্থাৎ আলফা বিটা হবে ভার্টেক্স, আলফা বিটা বিন্দুগামী, এক্স অ্যাক্সিসের প্যারালাল কোন একটা অ্যাক্সিসকে ধরে এই সমস্ত প্যারাবোলাগুলো তৈরি হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি ওয়াইটার পাওয়ারে সিঙ্গেল পাওয়ার হয়েছে আর এক্সটা ডাবল পাওয়ার হয়েছে। সুতরাং এই ধরনের যে পলিনোমিয়ালগুলো আছে বা এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে, এগুলোর গ্রাফ কি হবে, মানে ভার্টিক্যালি হয় আপওয়ার্ড তা নাহলে ডাউনওয়ার্ড, এরকম কিছু একটা হবে। এবার হচ্ছে যদি আমরা বলি যে ভার্টেক্স কত, তাহলে ভার্টেক্স হচ্ছে বা এই ধরনের গ্রাফগুলোর ভার্টেক্স কত হচ্ছে, তাহলে মাইনাস বি বাই 2a কমা মাইনাস ডি বাই 4a স্কোয়ার, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। অর্থাৎ যে বিন্দু থেকে স্টার্টিং হবে, দুদিকের যে দুটো ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চের মিড পয়েন্ট হবে কিন্তু এটা। তাহলে এই পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে কোন একটা কোয়াড্রেটিক যখন সে হচ্ছে একটা অধিবৃত্ত বা প্যারাবোলা ফর্ম গঠন করছে, তার ক্ষেত্রে ভার্টেক্স কি হচ্ছে বা শীর্ষ কি হচ্ছে, যদি বলি যে শীর্ষ বা ভার্টেক্স, তাহলে শীর্ষবিন্দুর লোকেশনটা সম্পর্কে আমাদের কিন্তু একটা আইডিয়া রাখতে হচ্ছে। ঠিক আছে, শীর্ষবিন্দুর লোকেশন সম্পর্কে একটা আইডিয়া রাখতে হচ্ছে। এবারে যদি দেখা যায় যে পলিনোমিয়ালটা নেগেটিভ, এ নিজে নেগেটিভ, তাহলে এফ এফ এ ইন্টু এফ অফ কে, কোন একটা পার্টিকুলার নাম্বার কে, যদি দেখা যায় যে এফ কেটা কি হবে, তো পলিনোমিয়ালের ব্রাঞ্চ যদি নেগেটিভ থাকে অর্থাৎ নিচের দিকে থাকে, তাহলে এফ কেটা নেগেটিভ হবে। তার সঙ্গে সঙ্গে যদি বা এটা নেগেটিভ দিই, তাহলে টোটালটা কিন্তু হয়ে যাবে কি পজিটিভ। ঠিক আছে, অর্থাৎ যদি দেখা যায় যে কোন একটা পলিনোমিয়াল আছে এখানে এভাবে আছে, আর কোন একটা পয়েন্ট এখানে কে দেওয়া হলো, তাহলে এফ কে ইন্টু এফ এ করলে যেটা হবে সেটা অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, এবারে আমরা দেখতে হবে যে এই পলিনোমিয়ালগুলোর রুটসগুলো কোথায় আছে, দেখতে হবে। তো তার জন্য আমরা গ্রাফ শুরু করব। আপাতত শীর্ষ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে বা কোন একটা পলিনোমিয়ালের গ্রাফ সম্পর্কে ধারণা হয়েছে। গ্রাফ জানলেই তবে আমরা জানতে পারবো যে সে কোন বিন্দুতে কাট করেছে, একটা বিন্দুতে নাকি দুটো বিন্দুতে, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া গ্রহণ করতে হবে। তার জন্য আমরা লিস্ট বানিয়ে দেবো, যে লিস্টের সাহায্যে আমরা বুঝে যাবো খুব সহজে যে কি পলিনোমিয়াল থাকলে বা পলিনোমিয়াল কি কি কন্ডিশন হলে আমাদের রুট কোথায় থাকবে বা রুট থাকার কন্ডিশনগুলো আমরা পরপর লিখে যাব। ঠিক আছে স্টুডেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি a given number k, both roots are greater than k, both roots are
less than k, both roots lies between k1 and k2, k lies between two roots, exactly one root lies between k1 and k2। আমি প্রত্যেকটা কেসকে সেপারেটলি একটু বলে দিচ্ছি, ভালো করে ধ্যান দেনাও। এক্ষেত্রে কন্ডিশনগুলো কি কি আছে একটু দেখতে হবে। এই সবচেয়ে প্রথম কন্ডিশন যেটা হচ্ছে both roots are greater than k। এখন গল্প হচ্ছে যদি এরকম হয়, আমরা একটা গ্রাফ এখানে নিচ্ছি যে আইদার দুটো রুটই কে এর চেয়ে বড়, কে এর চেয়ে বড় বলতে কে একটা রিয়েল নাম্বার, তার চেয়ে ডান সাইডে থাকবে দুটো রুট সব, আলফা এন্ড বিটা দুজন সব, অথবা এরকম হতে পারে ডাবল রুট অ্যারেঞ্জ করতে পারে, একটাই মাত্র বিন্দুতে দুটো রুট আছে, এরকমটা হতে পারে যখন d ইকুয়াল টু 0 হবে। তাহলে d এর মান ইকুয়াল টু 0 এবং গ্রেটার দ্যান 0 হলে তবে আমরা কিন্তু রিয়েল রুট পাবো। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কন্ডিশনটা মনে রাখতে হবে, অবশ্যই d টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অবশ্যই d টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে। d এর মানটা গ্রেটার দ্যান 0 না হলে আমরা কিন্তু রুট পাবো না, রিয়েল রুট পাবো না। তাহলে রিয়েল রুট পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের কিন্তু d এর মানটা গ্রেটার দ্যান 0 হতে হবে। আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক, তাহলে d এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হচ্ছে, এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি আছে লক্ষ্য করা যাক, এইখানটায় যদি দেখা যায় যে কোন একটা পলিনোমিয়াল বা এরকমও রুট হতে পারতো যে দুজনেই সব ব্রাঞ্চগুলো নিচের দিকে আছে, এরকমটা হতে পারতো। তো যাই বলা হোক না কেন এই সমস্ত রুটগুলো প্রত্যেকটা যেহেতু কে এর চেয়ে বড়, কারণ ডান দিকে আছে মানে কে এর চেয়ে বড়, তো আমরা যে বলেছিলাম যে এই যে বিন্দুটা বা এই যে বিন্দুটা এগুলোকে বলেছিলাম পলিনোমিয়ালের ভার্টেক্স বা কোয়াড্রেটিকের ভার্টেক্স। আর ভার্টেক্স সম্পর্কে কি বলেছিলাম, -b/2a, -d/4a², এমনটা বলেছিলাম ভার্টেক্স। তো যদি এইটা আমার ভার্টেক্স হয়ে যায় তাহলে অবশ্যই এই পয়েন্টগুলোর ক্ষেত্রে যে x আর y, তার x এর মান এটা, y এর মান এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে k এর চেয়ে কিন্তু ওগুলো পরে আছে, যেহেতু এটা রিয়েল অ্যাক্সিস বরাবর x মেজারমেন্ট করা হয়। তো এই পয়েন্টটা হচ্ছে x, সামথিং, এটা আরেকটা x, সামথিং, মানে ধরে নিচ্ছি এটা x1, 0, এটা x2, 0, এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এই যে প্রত্যেকটা x1, x2, x3, x4, x5 এই যারা এখানে আছে প্রত্যেকে কিন্তু k এর চেয়ে কি বড়, কারণ আমরা বারবার বলছি যে টু রুটস বা বোথ রুটস আর গ্রেটার দেন k, k এর চেয়ে বড়। তা k এর চেয়ে যদি বড় হয় অর্থাৎ -b/2a এই ভ্যালুটাও k এর চেয়ে বড় হবে, অর্থাৎ আমার এখানে যে কন্ডিশনটা হচ্ছে সেটা -b/2a গ্রেটার দেন k। তাহলে এর ক্ষেত্রে কি হবে, বোথ রুটস আর লেস দেন k, তাহলে বোথ রুটস আর লেস দেন k এর গল্পে তাহলে কি হবে -b/2a লেস দেন a হবে। সিম্পল কনসেপ্ট, কারণ k টা এখন তাহলে এপারে আছে, রুট গুলো এপারে হচ্ছে, আর রুট যদি এপারের দিকে হয়ে যায় তাহলে কি হবে k আলফা বিটা এই যে রুটস গুলো হচ্ছে এই রুটস গুলোর মানগুলো তাহলে কি হচ্ছে k এর চেয়ে ছোট হচ্ছে। আর তাহলে এই ভার্টেক্স গুলো যেটা আছে তাহলে ভার্টেক্স তো এটা, সে যেহেতু k এর বাম দিকে বিলং করছে, আর বাম দিকে বিলং করা মানে কি হবে, বাম দিকে বিলং করা মানে k এর চেয়ে কি হবে ছোট হবে, k এর চেয়ে ছোট হবে। তাহলে এটা গেল আমাদের পরবর্তী কন্ডিশন। এবারে যেটা বলে দেওয়া আছে যে বোথ রুটস আর লাইস বিটুইন k1 and k2। যদি আমাদের 3 নম্বর কন্ডিশনটা দেখে নিই, তাহলে 3 নম্বর কন্ডিশন এখানে আছে k1, এখানে আছে k2, আইদার দুটো রুট এমন ভাবে আছে, অথবা এমন ভাবে আছে, অথবা এইভাবে আছে, অথবা এইভাবে আছে। তার মানে যে রুটগুলো আছে প্রত্যেকটা রুট কি k1 k2 এর মধ্যে আছে, k1 k2 এর মধ্যে আছে। তাহলে k1 k2 এর মধ্যে থাকার জন্য অবশ্যই ভার্টেক্সের যে x অর্থাৎ -b/a সেটা k1 এবং k2 এর মধ্যে। ফর एग्जांपल k1 k2 এর মধ্যে k1 টা ছোট k2 টা বড়, তাহলে অবশ্যই k1 এর চেয়ে কিন্তু কি হবে -b/a এটা বড় হবে এন্ড k2 এর চেয়ে কি হবে ছোট হবে, k2 এর চেয়ে ছোট হবে। কন্ডিশন 3 ক্লিয়ার, ওকে। এরপরে দেখতে পাচ্ছি যে k lies between the roots of d। আচ্ছা এটা আমরা পরে আসছি, পরবর্তী কন্ডিশনের জন্য আসছি। নেক্সট দেখা যাক, নেক্সট দেখা যাক এক্স্যাক্টলি ওয়ান রুট লাইস বিটুইন k1 and k2। ওকে এগুলো পড়া দেখছি। নেক্সট আমরা চলে আসছি যে এই যেটা দেওয়া আছে যে d গ্রেটার দ্যান 0 -b/2a গ্রেটার দ্যান 0, ঠিক আছে, এই গ্রেটার দ্যান k একটা আছে। এরপর আরেকটা কন্ডিশন লাগবে, সেটা কি কন্ডিশনটা হচ্ছে এই যেহেতু দুটো রুট সব এপারে আছে, এই পয়েন্টে k আছে, তাহলে k পয়েন্টে ফাংশনাল হাইটটা এটা, এই হাইটটা। এখন গল্প হচ্ছে এরকম, যদি কোন একটা ফাংশনের a নেগেটিভ হয়, ফর एग्जांपल -x² + 2x + 5, এটা নেগেটিভ, এটা কি নেগেটিভ, তাহলে ফাংশনটা কি হবে, ফাংশনটাকে আমরা তো a দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x² - 2x - 5 = 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফাংশন, এটা ফাংশন। এবারে এই ফাংশনটা যখন আমরা কোন একটা k বসাচ্ছি, তখন সেই মানটা k দিয়ে আসছে k² - 2k - 5, অর্থাৎ এটাকে আমরা বলছি fk বলছি। এখন যদি আমরা এই পলিনোমিয়াল যেটা তৈরি হয়েছে, এই পলিনোমিয়াল fk কে যদি লিডিং কোএফিসিয়েন্ট a দিয়ে গুণ করে দিই
এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে যদি বিন্দুটা কি হয়, এই যে কার্ভ যেটা আছে এই কার্ভের যদি বাইরের বিন্দুগুলো হয় তাহলে হাইটগুলো পজিটিভ হবে, হাইটগুলো কি হবে পজিটিভ হবে, বাইরেগুলো পজিটিভ হবে, আর ভেতরে যে বিন্দুগুলো আছে সেগুলোর জন্য কি হবে নেগেটিভ হবে। কি তৈরি হবে? নেগেটিভ তৈরি হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু k1 কেটা বাইরে আছে তাহলে a ইনটু এফ কে করলে এটা পজিটিভ হবে। তাহলে এর আরেকটা কন্ডিশন হচ্ছে a f k ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এই তিনটে কন্ডিশনকে একসঙ্গে করলে, তিনটে কন্ডিশনকে একসঙ্গে করলে যেটা হবে সেটা হচ্ছে বোথ রুটস গ্রেটার দেন কে হওয়ার শর্ত। তাহলে দুটো রুটই কে এর চেয়ে বড় এটা হওয়ার শর্ত হচ্ছে এটা, এই যে তিনটে কন্ডিশন আছে তিনটে কন্ডিশনকেই ফুলফিল করতে হবে তবে এই ঘটনাটা ঘটবে। পরেরটা সিমিলারলি এক্ষেত্রে কি হবে, যদি কোনো একটা কে এর চেয়ে লেস দেন হয়ে যায় গল্প একই, কারণ যখনই আমরা এটাকে নেগেটিভ ভাববো তখন নেগেটিভ দিয়ে ভাগ করলে একই গল্প চলবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এ এফ কে এটাও কিন্তু কি হবে গ্রেটার দেন 0 হবে। ওকে, এফ কে টা গ্রেটার দেন 0 হবে। কন্ডিশন যদি চলে আসে আমরা এখানটায় কে লাইজ বিটুইন টু রুটস, তার মানে গল্পটা অনেক এরকম যে এক্ষেত্রে আলফা বিটা যদি দুটো রুট হয়ে যায় কেটা কিন্তু এখানে বিলং করছে, এন্ড এখানে বিলং করে মানে এফ কে টা নেগেটিভ হবে, এফ কে টা কি হবে নেগেটিভ হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এ এফ কে টা হয়ে যাবে লেস দ্যান 0। তার মানে এর কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বলবো যে এ এফ কে লেস দ্যান 0, এ এফ কে কি হবে লেস দ্যান 0, এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন k1 এন্ড k2। ওকে, এটা আমরা পরে দেখছি, এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন k1 এন্ড k2 পরে দেখছি। তো এবার আমরা চলে আসছি যেটা তো হয়ে গেল, আর এখানে তাহলে এক্সট্রা কন্ডিশন কি আছে যে টু রুটস বোথ রুটস লাইজ বিটুইন k1 এন্ড k2। তো গল্প এরকম দেখা যায় যে দুটো রুটই আছে, k1 একদিকে আছে k2 একদিকে আছে। তাহলে k1 এর জন্য যদি আমরা k1 এর জন্য a f of k1 রেডি করি তাহলে সেটা কি পজিটিভ হবে, অবশ্যই পজিটিভ হবে, এন্ড k2 এর জন্য কি হবে পজিটিভ হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখব a f k1 সেটা পজিটিভ, এন্ড তার সঙ্গে a f k2 এটাও পজিটিভ। ওকে, আচ্ছা হয়ে গেল। তাহলে 1 2 3 4 হয়ে গেল। 5 নম্বর এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন k1 এন্ড k2। ধরে নিচ্ছি যে এই যে ফাংশন আছে এখানে k1 একটা আর এখানে k2 একটা আছে, আর একটা রুট অন্তত এখানে আছে, তাই একটা রুট এখানে থাকার শর্ত কি এরকম ভাবে কাট করবে কিংবা উপর থেকে নিচের দিকে এইভাবে নামবে, যাইবার হোক না কেন k1 আর k2 মাঝখানে একটা রুট আছে, একটা রুট আছে, আমি একটা ব্রাশ দিয়ে দেখাচ্ছি, একটা রুট আছে। যদি এরকমটা হয় তাহলে k1 এর জন্য কি হবে নেগেটিভ, k2 এর জন্য কি হবে পজিটিভ, এরকম কিছু একটা হবে, k1 এর জন্য নেগেটিভ k2 এর জন্য পজিটিভ। বা যদি এমনটা হয় তাহলে সেক্ষেত্রে k1 এর জন্য নেগেটিভ k2 এর জন্য কি হবে পজিটিভ হবে। তার মানে বুঝলাম যে a f of k1 সেটা যদি নেগেটিভ হয় তাহলে a f of k2 সেটা হবে কি পজিটিভ, অথবা এটা পজিটিভ হলে এটা কি হবে নেগেটিভ। তাহলে ফাইনালি আমরা বলতে পারি fk1 ইনটু fk2 দুজনের গুণফলটা কি হবে নেগেটিভ। তাহলে যদি এরকম গল্প আসে তাহলে আমরা বলবো কি যে fk1 ইনটু fk2 লেস দ্যান 0, গুণফলটা হবে নেগেটিভ, গুণফলটা হবে নেগেটিভ। এবারে যেটা বলছিলাম বাউন্ডারি কন্ডিশন কি, বাউন্ডারি কন্ডিশন কি, ফর এক্সাম্পল ভাবলাম যে একদিকে k1 আছে আর একদিকে k2 আছে, একটা রুট তো এখান থেকে যাচ্ছে ঠিক আছে, আর একটা রুট সে k1 এর বাইরে থাকতে পারে ভেতরতে থাকতে পারে, যদি রুটটা k1 এর মাঝখান থেকে আসে এইভাবে আসে তার মানে কি হলো একটা রুট k1 আর k2 এর মধ্যে আছে কিন্তু একটা রুট k1 এই আছে। এখন k1 এ যেটা আছে তার ক্ষেত্রে f of k1 ইকুয়াল টু কত হবে 0 হবে, এটা 0 আর k2 টা হচ্ছে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে গুণফলটা তো নেগেটিভ বলা যাবে না। তার মানে যদি একটা রুট বাউন্ডারিতে পড়ে যায় k1 কিংবা k2 তে পড়ে যায় তাহলে তার জন্য কিন্তু আমাদের দুটোর মাঝখানে যে আরেকটা রুট আছে সেটা দেখার জন্য এই কন্ডিশনটা যথেষ্ট নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু অ্যানালিটিক্যাল ওয়েতে দেখতে হবে যে যদি পাওয়া যায় এই k1 এবং k2 এর মাঝখানের কোন একটা এলিমেন্ট k1 প্লাস k2/2 করলাম, এন্ড সেই বিন্দুটা টেস্ট করলাম নেগেটিভ না পজিটিভ, যদি দেখি নেগেটিভ হয়ে গেছে, যদি দেখি কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে, তাহলে নেগেটিভ হয়ে গেছে মানে তাহলে ভাবতে হবে ওদের মাঝখানে রুটটা আছে। এখন যদি দেখা যায় সেই বিন্দুটা পজিটিভ হয়ে গেছে তাহলে ভাবতে হবে ওদের দুজনের মাঝখানে নেই, তাহলে সেটা কি করতে হবে তখন ওইটাকে আমরা k2 থেকে সেন্সে ধরে এসে আরেকটা মাঝখানে নির্ণয় করতে হবে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে অ্যানালাইসিস করে করে বিন্দুগুলোকে কাছে আনতে হবে, যে কোনো ভাবে আমরা যদি দেখে পাই যে k1 k2 দিয়ে যে সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলো তৈরি হবে, যে সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলো তৈরি হবে সেই লিনিয়ার কম্বিনেশনকে একটা ইন্টারভ্যাল ধরে
তার দুপাশের দুটো বাউন্ডারিকে যদি চেক করে আমরা নেগেটিভ পজিটিভ পাই, তাহলে তার মধ্যে রুটটা আছে আমরা এটা কনসিডার করে দেবো। তাহলে এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। যখন আসবে তখন আমাদের অ্যানালিটিক্যাল ওয়েতে দেখতে হবে, এবং সেক্ষেত্রে k1 k2 এর মধ্যে অন্য কোনো রিয়েল নাম্বার এনে দেখতে হবে রুটটা কোথায় আছে। আপাতত মোটামুটি এই যে কটা কন্ডিশন বললাম এটা হচ্ছে কে, যে কন্ডিশন বললাম যে রুট কোথায় আছে, কে এর আগে না পরে, কে এর মাঝখানে, সেগুলো জানার জন্য আমাদেরকে এই কন্ডিশনগুলো ফলো করতে হবে। তো এই কন্ডিশনগুলো মোটামুটি মনে রাখার জন্য আমি একটা ছোট করে বললাম, ওইভাবে জিনিসটা করে মনে রাখবে যে কখন বড় কখন ছোট, এটা মনে রাখতে পারলে তোমরা মোটামুটি এই লোকেশন অফ রুট যেটা আছে এই সংক্রান্ত তোদের একটা আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, অ্যাসোসিয়েট কোশ্চেন এখানে অ্যাটাচ করলাম। ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 where a greater than 0 has two roots alpha and beta such that alpha less than -2 and beta greater than 2, then the following options দেওয়া আছে। তাহলে আমাদের এখানটায় যেটা দেওয়া আছে একটু যদি আমরা প্রথম গ্রাফিক্যালি ভাবি একটু, তাহলে দেখো তো কি দেওয়া আছে। তো দেওয়া আছে -2 একটা পয়েন্ট, +2 একটা পয়েন্ট, আলফা যেটা প্রথম রুট -2 এর চেয়ে ছোট অর্থাৎ আলফাটা এখানে আছে, বিটা রুটটা +2 এর চেয়ে বড় তাহলে এটা এখানে আছে বিটাটা, তাহলে এটা k1 এটা k2। তাহলে বুঝলাম k1 k2 টা আলফা বিটার মধ্যে বিলং করে, k1 k2 টা আলফা বিটার মধ্যে বিলং করে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, k1 k2 টা আলফা বিটার মধ্যে বিলং করে, তার মানে 4 নম্বর কন্ডিশনের মধ্যে হচ্ছে k lies between the roots। তাহলে আমরা একবার k এর জায়গায় k1 একবার k এর জায়গায় k2 বসে টেস্ট করব। তো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যেটা, সেটা d greater than 0। ঠিক আছে, d greater than 0 না হলে কিন্তু রুটই থাকবে না। অর্থাৎ আমাদের প্রথম নোট যেটা সেটা হচ্ছে b স্কয়ার - 4ac এটা গ্রেটার দ্যান 0 মনে রাখতে হচ্ছে আর কি, b স্কয়ার - 4ac গ্রেটার দ্যান 0। এরপরে যে কন্ডিশন আছে সেটা কি কন্ডিশন, a fk লেস দ্যান 0। তাহলে আমরা যদি ধরে নিই এখানে a ইনটু fk, তাহলে fx তো লিখতে হবে। তাহলে এখানে fx কত, fx ইকুয়াল টু হচ্ছে x মাইনাস আলফা, fx হচ্ছে x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a, এটা হচ্ছে আমার fx। তাহলে আমাকে বার করতে হবে যে কি কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে এটা যে k লাইজ বিটুইন d হলে a f কে লেস দ্যান 0 হয়। তাহলে a ইনটু f অফ k1 নিচ্ছি আমরা, k1 এর মান -2, এটা হবে আমাদের লেস দ্যান 0। সেখান থেকে ক্যালকুলেশন করলে a ইনটু f অফ -2 বসানো যায়, তাহলে -2 তার হোল স্কয়ার b বাই a ইনটু -2 প্লাস c বাই a, ইট ইজ লেস দ্যান 0। তো ক্যালকুলেশন করলে a ইনটু 4 -2b বাই a প্লাস c বাই a লেস দ্যান 0। যদি আমরা a দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 4a -2b প্লাস c লেস দ্যান 0, এটা একটা কন্ডিশন হচ্ছে, আবার কি বলেছে k2 যেটা আছে অর্থাৎ 2টা সেটা আবার বিটার চেয়ে ছোট অর্থাৎ সেটাও কিন্তু আলফা এবং বিটার মধ্যে বিলং করছে। তাহলে তার জন্য একদম একই রকম কন্ডিশন, যদি আমরা খালি -2 জায়গায় +2 বসাই একই কন্ডিশনটা যদি তৈরি হয় তাহলে আমরা কি পাবো, 4 ইনটু a প্লাস 2b প্লাস c লেস দ্যান 0। তার মানে আমরা কি কি বুঝতে পারছি, যে বুঝতে পারলাম যে একই সঙ্গে -2 +2 দুজন সব আলফা বিটার মধ্যে বিলং করে, তার মানে এটাও সত্য এটাও সত্য, অর্থাৎ দুটো আমাদের কমন রিলেশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে দুটো কন্ডিশন তৈরি হয়েছে 4a -2b প্লাস c লেস দ্যান 0 বা 4a প্লাস 2b প্লাস c লেস দ্যান 0, এই ধরনের কন্ডিশনগুলো কি এখানে আছে, এখানে নেই। আচ্ছা একটা কথা বলে দিই আমরা এখানটায়, যেহেতু কন্ডিশন আমরা পেয়ে গেছি af কে লেস দ্যান 0 আর এর মানটা পজিটিভ, সুতরাং গ্রেটার দ্যান 0 অপশনগুলো আমাদের এখানে কাটা আছে, তাহলে লেস দ্যান 0 গুলো অ্যানসার হবে, কিন্তু আমাদের ওই অ্যানসারগুলো আসছে না। আচ্ছা একটু টেস্ট করে না যাক, -2 +2 যদি আমার আলফা আর বিটার মধ্যে লাই করে তাহলে অবশ্যই -1 +1 এন্ড 0 এরাও কিন্তু আলফা এন্ড বিটার মধ্যে লাই করে। তো এক কাজ করা যাক, যদি আমরা -1 0 আর +1 এই তিনজনের জন্য একবার টেস্ট চেক করি তাহলে কি আসবে দেখা যাক তো। যদি আমরা -1 এর জন্য চেক করি তাহলে কি হবে, -1 এর জন্য চেক করলে এটা হবে a - b + c দ্যাট ইজ লেস দ্যান 0। ওকে, তাহলে এটা রাইট। আবার যদি আমরা 0 এর জন্য টেস্ট করি তাহলে কি হবে, 0 এর জন্য টেস্ট করলে c লেস দ্যান 0 হবে, অর্থাৎ এটাও রাইট। আর +1 এর জন্য টেস্ট করলে a + b + c লেস দ্যান 0, কিন্তু এখানে a + b + c গ্রেটার দ্যান 0 আছে, তাহলে হবে না। তাহলে আমাদের দুটো অপশন রাইট হবে, সেটা হচ্ছে c এন্ড b। ওকে, তো আমরা এই যে টপিকগুলো করলাম সেই টপিক ওয়াইজ কোশ্চেন কিছু আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে। তো এই যে কোশ্চেন যেগুলো আমরা দিচ্ছি রুটস এন্ড কোএফিসিয়েন্ট এই টপিকগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। যেমন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি দুটো কোশ্চেন এখানে টুয়েছি, দুটো কোশ্চেনই কিন্তু WBG 2024 এসেছে, ঠিক আছে। তো এর আগে তো দেখানো হয়েছিল যে কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি কোশ্চেন আসে। তো
তো সেক্ষেত্রে এখানে 1 নম্বর কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দুটো আপাতত আমি লিখেছি। দেখে না ফার্স্ট কোশ্চেন ট্রাই করা যাক। ইফ px equal to ax square plus bx plus c and qx equal to minus ax square plus dx plus c where ac not equal to 0, where ac not equal to 0, then px and qx equal to 0, px into qx equal to 0 has two real root, at least two real roots, four real roots and no real roots। তাহলে পরপর দেখে নেব এখানটাই। যদি দেখি যে px ডট qx ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা px কে পলিনোমিয়াল সেন্সে যদি এটাকে আগে রাখি, ধরে নিই যে তার দুটো রুট হচ্ছে আলফা এন্ড বিটা, তাহলে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। এন্ড qx এর ক্ষেত্রে যদি ওরকম এটাকে আমরা আগে রাখি বা মাইনাস এ কে যদি আমরা আগে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু x মাইনাস গামা ইনটু x মাইনাস ডেল্টা এই সেন্সে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই এর মোট রুট হচ্ছে 4টে। px ডট qx ইকুয়াল টু 0, px ইনটু qx ইকুয়াল টু 0, কিন্তু এর কত রুট? 4টে রুট। এখন 4টে রুটের মধ্যে বলছে কটা রিয়েল হবে সেটা নিয়েই এখন আমার কোশ্চেন, কটা রিয়েল হবে সেটা নিয়েই আমার কোশ্চেন। তো এখন লক্ষ্য করা যাক, যদি আমরা স্পেশালি px কে 0 ধরি, অর্থাৎ আলফা আর বিটার মধ্যে যদি দেখি, তাহলে আলফা বিটার মধ্যে কে রিয়েল, কে মানে কটা রিয়েল হচ্ছে সেটা একটু দেখে নেবো। তো এই জন্য আমাদের ডি চেক করতে হবে। তো আমরা d1 চেক করলাম, d1 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। d1 ইকুয়াল টু কত পেলাম আমরা? b স্কয়ার মাইনাস 4ac। 2 নম্বরটা কিউ এর জন্য যেটা আছে, কিউ এর জন্য আমরা চেক করছি d2 ইকুয়াল টু আছে d স্কয়ার মাইনাস d স্কয়ার প্লাস 4ac, d স্কয়ার প্লাস 4ac, d স্কয়ার প্লাস 4ac। এখন যদি এটা d1 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, d2 ইকুয়াল টু b স্কয়ার প্লাস 4ac, তাহলে লক্ষ্য করা যাক d1 আর d2 এর মধ্যে, d1 প্লাস যদি d2 করে দিই, তাহলে b স্কয়ার প্লাস d স্কয়ার, যেটা কিনা পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বার মানে এবারে একটু লক্ষ্য করো d স্কয়ার প্লাস 4ac আর b স্কয়ার মাইনাস 4ac এর মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ? যদি পজিটিভ হয়ে যায়, দুজন সব যদি পজিটিভ হয়ে যায়, তাহলে 4টে রুটই কিন্তু রিয়েল বের হবে। এখন যেহেতু আমাদের এখানে দেওয়া আছে ac নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে 1 আর d2 কে যখন আমরা যোগ করলাম তখন পাচ্ছি b স্কয়ার প্লাস d স্কয়ার, এন্ড যোগফলটা কি? গ্রেটার দেন 0। এখন যদি ধরে নিই যে d1 আর d2 দুজনেই যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে যোগফল কিভাবে পজিটিভ হবে? যোগফল তো পজিটিভ হবে না। তাহলে যোগফল পজিটিভ হচ্ছে মানে দুজন সব পজিটিভ হতে পারে, কেউ একজন পজিটিভ হতে পারে। এখন দুজন সব যদি পজিটিভ হয়, তাহলে 4 রিয়েল রুটস অ্যারাইজ করতে পারে, কিন্তু এটা তো হতে পারে না, এটা নেগেটিভ এটা পজিটিভ হতেই তো পারে। কেউ একজন পজিটিভ কেউ একজন নেগেটিভ হতে পারে। যদি কেউ একজন নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু দুটো রুট ইমাজিনারি হয়ে যাবে, দুটো রুট রিয়েল হবে। তার মানে আমরা বলতে পারি যে কমপক্ষে একজন পজিটিভ হতে হবে, এন্ড অবশ্যই এখানে পজিটিভের ভাগটা নেগেটিভের থেকে বেশি হতে হবে, সেই জন্য কিন্তু যোগফলটা পজিটিভ এসেছে। তাহলে আমরা বুঝলাম কমপক্ষে একজনকে অবশ্যই পজিটিভ হতে হবে, অর্থাৎ অ্যাট লিস্ট 2 রুটস আর রিয়েল। এই অ্যানসারটা হবে আমাদের রাইট। এক্স্যাক্টলি 2 রুট রিয়েল এটা বলা যাচ্ছে না, কারণ 4টেও রিয়েল হতে পারে। যদি দুজন সব পজিটিভ হয় তাহলে 4টে রুট রিয়েল হবে, আর যদি কেউ একজন পজিটিভ হয় তাহলে দুটো রুট রিয়েল হবে। আর এখানে শুধুমাত্র দুটো রুট রিয়েল বলা যাচ্ছে না, কারণ দুটো সবই পজিটিভ হতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কোশ্চেনটার উত্তর। আচ্ছা, চলে আসছি সেকেন্ড কোশ্চেনটা যদি লক্ষ্য করা যায়, এখানটাই বলে দেওয়া আছে ইফ abc আর ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বারস, then the numbers of rational roots of the equations ax square plus bx plus c equal to 0। আচ্ছা, আমাদের কখন রেশনাল রুট থাকে? রেশনাল রুট কখন থাকে? আমরা শ্রীধরাচার্য যে ফর্মুলাটা যদি একবার যদি রিমাইন্ড করে নিই, -b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন এই ভেতরে যেটা আছে এটাকে আমরা বলি ডিসক্রিমিন্যান্ট অর ডি। এই ডি যদি কমপ্লিট স্কয়ার হয়ে যায়, পূর্ণ বর্গ হয়ে যায়, তবে কিন্তু আমরা বর্গমূল করতে পারবো এবং রেশনাল রুট পাবো। তাহলে এখানে ডি চেক করা যায়। তাহলে ডি কত আছে? b স্কয়ার মাইনাস 4ac, এটা আছে। এখন যদি এটাকে রেশনাল রুট থাকতে হয়, then the number of rational roots of the equations, যদি রেশনাল রুট থাকতে হয়, তো রেশনাল রুট থাকতে গেলে কি করতে হবে? তাহলে এটাকে কমপ্লিট স্কয়ার থাকতে হবে, কমপ্লিট স্কয়ার হতে হবে। ঠিক আছে, এটা কমপ্লিট স্কয়ার হতে হবে। এখন যদি আমরা এরকম ধরে নিই যে এটা ইকুয়াল টু সামথিং কোন একটা স্কয়ার, বি হচ্ছে একটা এ নাম্বার, বি একটা অড নাম্বার, এখানে প্রত্যেকটা অড নাম্বার দেওয়া ছিল, বি একটা অড নাম্বার, এসি দুজনে অড নাম্বার। তো
তো যদি এটা একটা অড নাম্বার হয়, এরা দুজন যদি অড নাম্বার হয়, তার সঙ্গে 4 গুণ আছে মানে এটা ইভেন নাম্বার, আর এটা ইভেন নাম্বার আর এটা কি নাম্বার, অড নাম্বার। তা অড আর ইভেনকে যদি আমরা মাইনাস করি তো সেটা অলওয়েজ অড নাম্বার হবে। তার মানে এখান ক্লিয়ার ডিও একটা কি নাম্বার, অড নাম্বার। এখন ধরে নিচ্ছি এর রেশনাল রুট আছে, রেশনাল রুট আছে মানে ডিটা কোন একটা সংখ্যা m তার স্কয়ার, ডিটা কোন একটা সংখ্যা m তার স্কয়ার। যেহেতু এটা একটা অড নাম্বার তাহলে অবশ্যই mটাও একটা কি নাম্বার, অড নাম্বার, mটা একটা কি নাম্বার, অড নাম্বার। আর অড নাম্বারের জেনারেল নোটেশন হচ্ছে 2n + 1, অড নাম্বারের জেনারেল নোটেশন 2n + 1। তাহলে এটাকে আমরা 2 × m + 1 এই সেন্সে ধরতে পারি। তাহলে এখন আমরা কি বলতে পারি যে 4ac = b² - d², দ্যাট ইজ 4ac = b কে আমরা ধরেছি 2m + 1, তাহলে 2m + 1 তার হোল স্কয়ার মাইনাস d জায়গায় 2n + 1, 2n + 1 তার হোল স্কয়ার। mn গুলো কি, mn গুলো বিলং টু z। আচ্ছা, তাছাড়া এখানে abc এগুলো সব ছিল ন্যাচারাল নাম্বার, তো আমরা এগুলোকে n লিখছি, ন্যাচারাল নাম্বার লিখছি। mn গুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে, mn গুলো ন্যাচারাল নাম্বার বিলং করে, ধ্যান দেওয়া এখানে এটাই। যদি a² b * a + b * a - b ফর্মুলা ফেলে দিই তাহলে 2m + 2n or 2m + 1 - 2n - 1। এখান থেকে 2 কমন নিলে হবে m + n + 1, এখানে 1 1 ক্যান্সেল, 2 থাকবে m - n। তাহলে তৈরি হলো কত, 4 × m - n, m + n + 1। যদি 4 4 কেটে যায় তাহলে ac = that, ac = that, ac = that। এখন a একটা অড নাম্বার, c একটা অড নাম্বার, দ্যাট ইজ গুণফল ac টাও কিন্তু একটা কি নাম্বার, অড নাম্বার। আচ্ছা, এবারে লক্ষ্য করা যাক mn কিন্তু এনি ন্যাচারাল নাম্বার, যা খুশি হতে পারে, mn এনি ন্যাচারাল নাম্বার যা খুশি হতে পারে। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি mn দুজনই ইভেন নাম্বার, তাহলে অবশ্যই বিয়োগফলটা ইভেন নাম্বার। এটা ইভেন when m and n both even, তাহলে দুজনে ইভেন হলে m - n টা ইভেন। ফর এক্সাম্পল m টা ইভেন, m ইভেন and n টা হচ্ছে অড, m টা ইভেন n টা অড। যদি m ইভেন n অড হয়ে যায় তাহলে যোগফলটা হবে অড, তার সঙ্গে 1 যোগ করলে সেটা ইভেন, অর্থাৎ ফর দিস কেস এটা হয়ে যাবে ইভেন। এখন ধরে যে দুজনেই অড, m ও অড n ও অড, mn দুজনেই কি আছে, অড। যদি দুজনেই অড হয়ে যায় তাহলে অবশ্যই বিয়োগফলটা আবার ইভেন হয়ে যাবে, কারণ দুটো অড নাম্বারের বিয়োগফল ইভেন নাম্বার। তার মানে mn এর মান যাই করা হবে না কেন এই টোটাল গুণফলটা অলওয়েজ কি হবে, ইভেন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ac টা হচ্ছে একটা অড নাম্বার, ac টা একটা অড নাম্বার। সুতরাং এই ডি টা কোনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। আর ডিটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, ডিটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে রেশনাল রুট পাওয়া যাবে না। আর রেশনাল রুট যদি পাওয়া যায়, আমরা জানি জোড়া জোড়া পাওয়া যায়, তাহলে বলে দিয়েছে যে নাম্বার ন্যাচারাল নাম্বার দেন দ্য নাম্বার অফ রেশনাল রুটস, তো কোনো রেশনাল রুটস পাওয়া যাবে না, দ্য নাম্বার অফ রেশনাল রুটস মাস্ট বি 0। তো এখানে তিনটে কোশ্চেন দেখা আছে। তো ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, এটা if alpha and beta are roots of ax² + bx + c = 0, then equation whose roots are alpha square plus n and beta square is। তো আমাদের একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে ax² + bx + c = 0, যদি এর দুটো বীজ আমাদের আলফা আর বিটা হয়ে যায় তাহলে আলফা প্লাস বিটা কত, -b/a, and আলফা ইনটু বিটা কত, আলফা ইনটু বিটা হচ্ছে c/a। এখন যদি আমাদের নতুন ইকুয়েশন চাই আলফা স্কয়ার বিটা স্কয়ার রুট দিয়ে, তাহলে সেই ইকুয়েশনটা হবে x² - আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার = 0, এই ইকুয়েশনটা। তাহলে আমাদের প্লাস আর গুণফল এই দুটোর মান লাগবে। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান বার করতে গেলে মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা, মান বসিয়ে দিলে -b/a তার হোল স্কয়ার -2 * c/a,
তো ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড বাই এ স্কোয়ার, অ্যান্ড আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করলে সেটাও কি হবে, একটা আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার করলে কি হবে, করলে হবে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ফর্মুলায় তৈরি করে দিলে তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে প্রতি ক্ষেত্রে হরের যে এ স্কোয়ারটা যেটা গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac, বি স্কোয়ার মাইনাস 2ac এক জায়গায় আছে, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের উত্তর। 4 নম্বর কোশ্চেন লক্ষ্য করো যে পি আর কিউ আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এখন ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই যে এক্সপ্রেশনটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। তো ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। তো যদি এক্স স্কোয়ার কেটে দিই তাহলে এটা একটা অভেদ বা আইডেন্টিটি, তাহলে পি ইকুয়াল টু মাইনাস পি মাইনাস কিউ আর কিউ ইকুয়াল টু পি কিউ। তো কিউ ইকুয়াল টু পি কিউ মিনস পি ইকুয়াল টু 1, আর এখানটায় 2p ইকুয়াল টু মাইনাস কিউ আছে, তাহলে কিউ ইকুয়াল টু হবে মাইনাস 2p, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে p এর মান 1 আর q এর মান মাইনাস 2, p এর মান 1 q এর মান মাইনাস 2, তাহলে এই অপশনটা আমাদের রাইট অ্যান্সার। তো আমরা লাস্ট একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে একটা দেওয়া আছে যে pn ইকুয়াল টু আলফা n প্লাস বিটা n, n বিলং টু ন্যাচারাল নাম্বার, p10 দেওয়া আছে, p9 p8 দেওয়া আছে, p1 অলসো দেওয়া আছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন এর দুটো রুট যদি আলফা বিটা হয়ে যায়, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা যেই মেন কোশ্চেন, ধরে নিচ্ছি মেন ইকুয়েশন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার দুটো বীজ হচ্ছে আলফা এন্ড বিটা, এই দুটো বীজ হচ্ছে আলফা এন্ড বিটা। ঠিক আছে, এন্ড pn ইকুয়াল টু আলফা n বিটা n, তাহলে p10 করলে আলফা টু দি পাওয়ার 10 প্লাস বিটা টু দি পাওয়ার 10, যেটার মান দেওয়া আছে 123, p9 করলে আলফা টু দি পাওয়ার 9 প্লাস বিটা টু দি পাওয়ার 9, কাজ করলে পাওয়া যাচ্ছে 76, এরকম সব পরপর দেওয়া আছে। p1 ইকুয়াল টু 1 দেওয়া আছে, মিন্স p1 ইকুয়াল টু 1 মিন্স আলফা প্লাস বিটা, এটার মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে 1। এবার হচ্ছে নিউটনস ফর্মুলা অনুযায়ী যদি আমরা এই ইকুয়েশনটাই pn বসিয়ে দিই, তাহলে a pn প্লাস b pn মাইনাস 1 প্লাস c pn মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। এখন pn এখন যদি আমরা n এর জায়গায় 10 বসিয়ে দিই, তাহলে a p10 প্লাস b p9 প্লাস c p8 ইকুয়াল টু 0। মান বসিয়ে দিলে হবে 123 a প্লাস 76 b প্লাস 47 c ইকুয়াল টু 0, 47 c ইকুয়াল টু 0। আচ্ছা, আবার আমরা লক্ষ্য করতে পারছি যে দুটো বীজের যোগফল 1, তার মানে মাইনাস b বাই a এটা ইকুয়াল টু 1। যদি মাইনাস b বাই a 1 হয়ে যায়, তাহলে মাইনাস b ইকুয়াল টু a, or a plus b equal to 0, a plus b equal to 0। তো এক কাজ করা যাক, এখান থেকে যদি আমরা 76টা a কেটে নিই, 76 a plus b, তাহলে আর কত করে থাকে, 6 আছে 7 দিলে 13 থাকে 1, 7 একে 8, 8 এ 4 12, 47 a plus 47 c পড়ে থাকে। আর আমরা পেয়ে গেছি a plus b equal to 0, তো যদি আমরা এখানে 0 বসিয়ে দিই তাহলে 47 into a plus c equal to আমরা 0 পাচ্ছি, 47 into a plus b c equal to 0 পাচ্ছি, that is equal to a equal to minus c, a equal to কত পেলাম, minus c পেলাম। তার মানে a equal to minus b equal to minus c, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো যদি আমরা এই ইকুয়েশনটাই b আর c এর জায়গায় যদি আমরা a পুট করে দিই, তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল গিভেন ইকুয়েশন, তাহলে সেই ইকুয়েশনটা কি হচ্ছে, সেই ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে আমাদের যেটা বের করতে দিয়েছে যে আমরা সেই ইকুয়েশন বের করব যার রুট 1 বাই আলফা 1 বাই বিটা। এটা করার জন্য দুটো টেকনিক আছে, 1 বাই আলফা 1 বাই বিটা রুট ধরে আমরা ইকুয়েশন বের করতে পারি, যেমনটা আমরা একটু আগে আলফা স্কয়ার বিটা স্কয়ার ধরে করেছিলাম। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি যে রেসিপ্রোকাল রুট অফ ইকুয়েশন যদি হয়, তো আমরা যখন x এর জায়গায় 1 বাই x বসিয়ে দেবো, তাহলে x এর জায়গায় 1 বাই x বসিয়ে দিলে তৈরি হবে এরকম। তো গুণ করে দিচ্ছি মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটার आंसर হবে একটা মাইনাস প্রথম দুটো প্লাস, তাহলে সি অপশনটা আমার রাইট आंसर। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।